চলেন তাহলে শুরু করি আমরা আজকের আলোচনা। আমরা আজকে ক্লাসের নাম দিয়েছি ভোকেশনাল ভ্যাকসিন, অর্থাৎ আপনাদের যে ম্যাথ 2 এর উপর একটা প্যারা ছিল যে আমরা সিলেবাস কমপ্লিট করতে পারি নাই, কি পরীক্ষা কেমন হবে না হবে, এই রিলেটেড অনেক চিন্তা ভাবনা ছিল। সো আজকে এই যে ভোকেশনাল ভ্যাকসিন ক্লাসটা পাচ্ছেন, সেই ক্লাসের মাধ্যমে আপনার সেই প্যারাটা দূর হয়ে যাবে এবং সেই চিন্তা আপনার এতদের দূর হয়ে যাবে। খুব ভালো একটা ক্লাস আমরা করতে যাচ্ছি এবং এই ক্লাসের মাধ্যমে মেট্রো এর যে বীজগণিত পার্টটা আছে সেই বীজগণিত পার্টটা টোটালি ক্লিয়ার, আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর একটা মজার বিষয় বলি, আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি কিভাবে জানেন? আমাদের একই নিয়মের যে ম্যাথগুলো আছে সেই একই নিয়মের ম্যাথগুলো আমরা একসাথে আলোচনা করব, আর বাকি যে ম্যাথগুলো থাকবে সেগুলো আমরা প্রত্যেকটা আপনাদেরকে দূরে দূরে করাই দিব। এবং আপনাদের যদি অন্য কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু কমেন্ট সেকশনে লিখে দিবেন। কমেন্ট সেকশনে লিখে দিলেই সেখান থেকে আমরা ইনশাল্লাহ আপনাদের করাই দিব। যে ম্যাথে সমস্যা থাকুক আমরা আপনাদের মতামতটাকে সবসময় প্রাধান্য দিব। ওকে। আর আমাদের সুপার সাজেশন যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের কোর্সে এনরোল করতে হবে। আর আমাদের সুপার সাজেশন কতটা কমন উপযোগী, কতটা কমন পড়ে, এই রিলেটেড প্রশ্ন আপনাদের মনে থাকতেই পারে। সো সেটার আনসারটা আমি আগে দিয়ে নেই। অনেকে হয়তো চিন্তা করেন যে পাবলিটিকের সাজেশন কমন পড়বে কিনা পরীক্ষার মধ্যে। তো এই রিলেটেড যাদের কোশ্চেন আছে আমি তাদেরকে সাজেস্ট করব আমাদের বিগত সময়ে যে ক্লাসগুলো হয়েছে বা আমরা যে সাজেশনগুলো অনেকগুলো ফ্রিতে দিয়েছি, আপনি শুধু সেই ফ্রি সাজেশনগুলো যদি দেখেন সেখান থেকে কতগুলো প্রশ্ন আপনাদের পরীক্ষায় কমন পড়েছে সেই ডাটাটা যদি একটু অ্যানালাইসিস করেন, সেই ভিডিওগুলো দেখেন, আশা করি আপনার এই প্রশ্নের আনসারটা পেয়ে যাবেন। সো আমাদের সাজেশনটা সবসময় শতভাগ কমন উপযোগী। আপনি যদি আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী হয়ে যান সেক্ষেত্রে বিনামূল্যে সাজেশনটা পাবেন। আর যদি আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী না হন তাহলে কোর্সে এনরোলমেন্ট করেন এবং কোর্সে এনরোলমেন্ট করার পরে আপনি কিন্তু এই সকল সাবজেক্টের সাজেশনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন। ওকে। আর পরীক্ষা যেহেতু নিকটবর্তী, সো এই অল্প সময় ভালো প্রিপারেশনের জন্য আমাদের সাজেশনটা আপনার কাছে সবচেয়ে বেস্ট। ঠিক আছে? যেখান থেকে অল্প সময় ভালো কিছু করা যাবে। ঠিক আছে? আপনার ফুল সিলেবাসটাই কভার করবে এবং আপনি এই সাজেশনটা পড়লে পরীক্ষার শতভাগ প্রশ্ন কমন পাবেন। আর আমাদের সাজেশনটা পাওয়ার ওয়েটা হচ্ছে আপনি আহ, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের পেজে আপনি এসএমএস করতে পারেন। আমরা যে পেজে এখন আপনাদের লাইভ কন্টাক্ট করতেছি, লাইভ নিতেছি, এই পেজের মাধ্যমে আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে আপনি আমাদের কোর্সের আমার ভিডিও সেখান থেকেও দেখতে পারেন। ওকে। সো দেখি আমরা। হ্যাঁ, নীরব আহমেদ, আমি সেটাই বলতেছি, সাউন্ড ওকে আছে বাট আপনারা একটু প্রবলেমটা ফেস করতেছেন, সেই জন্যই। সো আশা করি যারা একটু প্রবলেম ফেস করতেছেন তারা মাইক্রোফোন ইউজ করেন অথবা ডিভাইসের সাউন্ডটা বাড়ায় নেন। সো চলুন তাহলে স্যার আমরা আজকের স্পেশাল ক্লাসটা আমাদের সুপার সাজেশন এবং সমাধান ভিত্তিক যে ক্লাসটা আছে ভোকেশনাল ভ্যাকসিন, সেটা আমরা শুরু করতে যাচ্ছি। আমি আপনাদের মতামতটাকে টোটালি 100% প্রাধান্য দেওয়ার চেষ্টা করব, আপনাদের যে মতামতটা আছে। আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যদি একটু কিছু কথা বলতে চাই। আপনাদের প্রশ্নের মধ্যে টোটাল কয়টা পার্ট থাকে? 4টা পার্ট মেবি থাকে, হ্যাঁ। তো 4টা পার্টের মধ্যে প্রথম হচ্ছে আপনাদের বীজগণিত। প্রথম পার্টটা হচ্ছে আপনাদের বীজগণিত, যেখান থেকে আপনাদের 25 মার্কসের একটা কোশ্চেন থাকবে, অর্থাৎ এখান থেকে আসবে 25। আর আমাদের যে পরিসংখ্যান আছে, হ্যাঁ, আমি আচ্ছা পরিমিতি লিখি এরপরে, জ্যামিতি। আমাদের জ্যামিতি যে পার্টগুলো থাকে সেই জ্যামিতি পার্ট থেকে আসে হচ্ছে 18। তারপরে আমাদের হচ্ছে পরিমিতির যে পার্টটা আছে, পরিমিতি, এই পরিমিতির পার্ট থেকে আপনারা পাবেন 12 মার্কস। আর আমাদের পরিসংখ্যান যে পার্টটা আছে, পরিসংখ্যান, এই পরিসংখ্যান পার্টটা থেকে আপনারা পাবেন হচ্ছে 5 মার্কসের কোশ্চেন। সেই হচ্ছে আমাদের টোটাল 60 মার্কস ডিস্ট্রিবিউশন। সো এখান থেকে আপনাদের আজকের ক্লাসের মাধ্যমে এই যে বীজগণিতের যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই বীজগণিতের পার্টটা থেকে আপনাদের 25 মার্কস হাতে চলে আসবে। আমি যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো সরাসরি আপনাদের পরীক্ষায় পেয়ে যাবেন। মানে আপনাদের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাদের প্রশ্ন কিন্তু চেঞ্জ করে না, ডাক যেমনি আছে এমনি পরীক্ষার মধ্যে তুলে দেয়। সো ডাক নিয়ে কোনো চিন্তা করার কাহিনী নাই। আর একটা বিষয় হচ্ছে যে সৃজনশীল যে কথাটা আছে এটা কিন্তু ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য না। সো আমরা ম্যাথ যেমনি করে যাবো পরীক্ষার মধ্যে আমাদের এমনি ম্যাথ আসবে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ওকে। আচ্ছা, সো বীজগণিত চলে যাই। বীজগণিত থেকে শিওর 100% কমন আসবে, 100% কমন আসবে। এরকম যে একটা টপিক আমি প্রথমত আপনাদেরকে বলে দিই। প্রথম টপিকটা হচ্ছে স্যার এই যে সমাধান আছে না স্যার, সমাধান, সমাধান করো, ঠিক আছে? এখান থেকে আপনি কোশ্চেন পাবেন পাবেন পাবেন, 100% গ্যারান্টি, হ্যাঁ।
সমাধান করো। সমাধান থেকে আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসবেই, এটা 100% গ্যারান্টি। তো কি কি আছে স্যার সমাধানের ক্ষেত্রে? বেশিরভাগ ক্ষেত্রে আসতে পারে আপনাদের অপনয়ন, অপনয়ন, তারপরে হচ্ছে আপনার বজ্র গুণন বা আর গুণন যাই বলেন, ঠিক আছে, আর গুণন, তারপর হচ্ছে লেখচিত্র, লেখচিত্র, ঠিক আছে, এটা থেকে। তারপরে আরো যদি বলি, আরো কিছু কোশ্চেন আছে, যেমন দ্বারা থেকে আমাদের প্রশ্ন আসবেই, ঠিক আছে। তো এইগুলা থেকে কিন্তু পরীক্ষায় 100% প্রশ্ন কমন আসবেই। তো এটার মধ্যে একটা প্রশ্ন কিন্তু আউট করে দিলাম। আর পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা জানি যে গড়টর করলেই আমাদের পরিসংখ্যান থেকে একটা প্রশ্ন চলে আসে। তো এরকম ভাবে আমরা কিছু শিওর শর্ট, যেটা 100% আসবে, এরকম কিছু প্রশ্ন আপনাকে আজকের এই ক্লাসের মাধ্যমে আমি বলে দিব, ঠিক আছে। তো চলুন তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে একটা ম্যাথ আমি বোর্ডে লিখে রাখছি, বোর্ডে এই দাগটা একটু খেয়াল করেন। দেখেন এই দাগটাতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা বা আমাকে সলভ করে দিতে হবে কিনা। যদি সলভ করে দিতে হয় একটু দ্রুত বলে দিবেন যে স্যার প্রশ্নটা সলভ করে দেন, পারি না, ঠিক আছে। আর যদি পারেন তাহলে আমরা ইনশাল্লাহ স্কিপ করে যাব, ঠিক আছে। নীরব বা যারা আছে না, একটু আমাকে বলেন যে ম্যাথটাতে কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে। আমাদের এখানে কি প্রশ্নটা আছে স্যার? দেখেন একটা লঞ্চে যাত্রী সংখ্যা হচ্ছে 47, অর্থাৎ একটা লঞ্চ, ঠিক আছে, ছোটখাটো একটা লঞ্চ, যে লঞ্চের মধ্যে আপনার যাত্রী সংখ্যা হচ্ছে কত, 47 জন। তো বলছে মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। আচ্ছা, আমি একটু পয়েন্টগুলো নোট করি। তারপরে বলছে ডেকের ভাড়া মাথা পিছু 30 টাকা। ডেকের ভাড়া মাথা পিছু কয় টাকা স্যার? 30 টাকা। মোট ভাড়া প্রাপ্তি, মোট ভাড়া প্রাপ্তি কত, মানে টোটাল এই যে আপনার 47 জন যাত্রী ছিল, তাদের সবাই যে ভাড়াটা দিছে, কিছু যাত্রী বসছে ডেকে, কিছু বসছে কেবিনে, তো টোটাল যে ভাড়াটা আসছে, টোটাল ভাড়াটা হচ্ছে কত, 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত, মানে কেবিনে কতজন যাত্রী যাত্রী ছিল। আমরা নর্মালি একটা লঞ্চ যদি চিন্তা করি, ওকে, অসংখ্য ধন্যবাদ, আপনি যেহেতু পারেন। তারপর আমি আপনাকে সাজেস্ট করবো, যেহেতু আমি শুরু করে দিয়েছি, একটু রিভাইজ করেন স্যার, হ্যাঁ, আমার সাথে সাথে একটু রিভাইজ করেন, আশা করি আপনার ভালো হবে। এখন যে কথাটা বললাম, এই যে স্যার, আমরা জানি লঞ্চের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডেক, একটা হচ্ছে কেবিন। তো লঞ্চের মাঝখানে যে পার্টটা থাকে, ঠিক আছে, বড় এই পার্টটাকে আমরা ডেক বলে থাকি, আর কেবিন তো বুঝি, তাই না, রুম সিস্টেম যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের কেবিন। তাহলে এখানে দেখেন কার ভাড়া দেওয়া আছে, এখানে ভাড়াটা দেওয়া আছে স্যার আমাদের ডেকের ভাড়া। ডেকের ভাড়া দেওয়া আছে কত, মানে ডেকের মাথা পিছু ভাড়া, মাথা পিছু বলতে একজনে যে ভাড়াটা দেয়, তার মানে একজনের ভাড়া হচ্ছে 30 টাকা। বাট কেবিনে সেই ভাড়াটা মানে ডেকের ভাড়ার দ্বিগুণ। তাহলে ডেকে যদি একজন 30 টাকা দেয়, তাহলে কেবিনে একজনে যাইতে গেলে তার ভাড়া কয় টাকা দিতে হবে? এই 30-এর দ্বিগুণ, দ্যাট মিনস তার 60 টাকা দিতে হবে। তাইলে কেবিনের মাথা পিছু ভাড়া হচ্ছে কত? 60 টাকা। ওকে, আচ্ছা চলেন এখন আমরা ম্যাথটা একটু সলভ করি। প্রথমত একটু ধরে নেন আপনারা, হ্যাঁ, যে দড়ি, দড়ি কেবিনের যাত্রী সংখ্যা, কেবিনের যাত্রী সংখ্যা সমান এক্স জন। তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত হবে? টোটাল কত ছিল স্যার? 47। এর মধ্যে কেবিনে আছে কয়জন? এক্স জন। তাহলে 47 থেকে এক্স বাদ দিলে বাকি যে যাত্রীগুলা থাকবে তারাই তো ডেকে বসছে নাকি? তাহলে আমরা এখানে লিখতে পারি 47 মাইনাস এক্স, 47 মাইনাস এক্স জন। ওকে, আচ্ছা, এরপরে এখানে একটা কথা লিখেন, যেহেতু ডেকের মাথা পিছু ভাড়া কত? 30 টাকা, তাহলে কেবিনের মাথা পিছু ভাড়া কত হবে? 60 টাকা, যেহেতু দ্বিগুণ বলে দিছে, দুই গুণ, এই 30-এর দ্বিগুণ মানে 60। তো এটা একটু লিখে বের করে নিতে পারেন, অথবা না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা এখানে এইভাবে শুরু করতে পারেন, ডেকে একজন যাত্রীর ভাড়া, মাথা পিছু ভাড়া বা একজন যাত্রী ভাড়া দেয় সমান সমান 30 টাকা। তা ডেকে যাত্রী আছে কতজন স্যার? এতজন না, এই যে এতজন হচ্ছে ডেকের যাত্রী সংখ্যা। তাহলে আপনি লিখেন যে 47 মাইনাস এক্স জন যাত্রীর ভাড়া কত দিবে তাহলে? এই যে একজনে যদি এত টাকা দেয়, তাহলে এতজনে কত দিবে? জাস্ট এটাকে এটা দ্বারা গুণ করবেন, তো গুণ করে দেন। 30
ইন্টু 47 মাইনাস এক্স টাকা। তাহলে এই যে আপনি যে ভাড়াটা এখানে পাচ্ছেন, এটা কার ভাড়া স্যার? ডেকে যে যাত্রীগুলো ছিল তাদের মোট ভাড়া হচ্ছে এটা। এখন আপনি সেম ভাবে কেবিনের মোট ভাড়া বের করেন, ঠিক আছে? আবার কেবিনে একজন যাত্রীর ভাড়া সমান সমান 60 টাকা। 60 টাকা কোথা থেকে পাইলাম? ওই যে 30-এর দ্বিগুণ বলছে সেই জন্য। 30-এর দ্বিগুণ বলছে সেই জন্য। তাহলে কেবিনে যাত্রী ছিল কয়জন স্যার? এক্স জন। তাহলে কেবিনে একজন যাত্রীর ভাড়া কত হবে? 60 ইন্টু এক্স মানে হচ্ছে 60 এক্স টাকা। তাহলে যদি বলি মোট ভাড়া প্রাপ্তি কত, মোট যদি কথাটা বলি তাহলে মোট ভাড়া প্রাপ্তি কত হবে? আমরা এইটা আর এটা যোগ করব, ঠিক আছে? তাহলে এইটা এটা যোগ করলে আমরা কি পাবো? মোট ভাড়া পাবো। দেখেন তো মোট ভাড়া কত দেওয়া আছে স্যার? এত দেওয়া আছে। তাহলে একটা শর্ত লেখা যায় না? তো শর্তটা লিখে ফেলেন যে শর্ত মতে ডেকের মধ্যে ভাড়া পাইছেন 30 ইন্টু 47 মাইনাস এক্স যোগ কেবিনে পাইছেন 60 এক্স সমান সমান কত হয়েছে স্যার? 1680 টাকা। ওকে, এখন একটু ক্যালকুলেশন করলে এখান থেকে এক্স এর যে মানটা আসবে সেটাই হবে আপনার কেবিনের যাত্রী সংখ্যা। তাহলে এখানে ক্যালকুলেশন করেন কত আসে স্যার? এখানে 30 দ্বারা যদি আমি এটারে গুণ করি, 30 দ্বারা যদি এটারে গুণ করি কত হবে স্যার? 0, 3 সাতা 21-এর 1, হাতে হচ্ছে 2, 3 ছাড়া 12 আর 2 হচ্ছে 14। ওকে, তারপর হচ্ছে মাইনাস 30x প্লাস 60x ইজ ইকুয়াল টু 1680। এখন একটু ক্যালকুলেশন করেন, এই যে 60টা থেকে 30টা বাদ দেন, থাকবে কয়টা? 30x থাকবে। ওকে, তারপরে এটাকে ওই পাশে নিয়ে যান, তাহলে 1680 বিয়োগ হচ্ছে 1410। এখানে ক্যালকুলেশন করবেন, পাবেন কত? 270 পাবেন। আর এখানে টোটাল কত হচ্ছে? 30x। এখন একটু কাটাকাটি করেন তো স্যার, দেখেন কাটাকাটি করলেই চলে আসে। সো x ইজ ইকুয়াল টু 270 ডিভাইডেড বাই হচ্ছে 30। তাহলে কাটাকাটি করলে কত থাকবে স্যার? এই যে শূন্য শূন্য কাটা দেন আপনি, শূন্য শূন্য আপনি কাটা দিলেন, তারপরে 3 দা 27 মধ্যে কয়বার যায়? 3 নং 27, তার মানে কয়জন হইলো স্যার? 9 জন। ঠিক আছে, সো এই হচ্ছে আনসার। তাহলে এটা হচ্ছে স্যার আপনার কেবিনের যাত্রী সংখ্যা। তাহলে 9 জন হচ্ছে কেবিনে বসছিল, আর 47 থেকে যদি 9 জন বাদ দেন থাকে কত? 47 থেকে 9 জন বাদ দেন, 38 জন না? তা 38 জন বসছিল কোথায়? ডেকে। কোনো সমস্যা আছে কিনা স্যার একটু বলেন তো? ওকে, অসংখ্য ধন্যবাদ রমিস রমিস ফাডিয়া, তারপর হচ্ছে নীরব আহমেদ। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা একটু আমার সাথে সাথে যদি রেসপন্স করেন, এটা আমাকে আরো বেটার ফিল করে, মানে আমি বেটার ফিল করি। কারণ হচ্ছে যখন দেখেন আমার সামনে থেকে কেউ নাই, বাট আপনারা যখন বলেন যে এটা পারি, তখন মনে হয় যে না, কেউ আমার ক্লাস করতেছে মনোযোগ সহকারে। সো সেটাই হচ্ছে আমার সার্থকতা। আমি আপনাদের জন্য ক্লাস নিচ্ছি। সো আপনারা যদি এই ক্লাসটাকে নিয়ে বা এই ক্লাসটা থেকে আপনি যত বেশি নিতে পারবেন, সেটা হচ্ছে আমার সার্থকতা। ওকে, চলেন এখন আমরা পরবর্তী মেতে যাই। এখন আরেকটা মেথ আছে স্যার, দেখেন এখানে বলছে 120টি 25 পয়সার, মানে 120টা টোটাল মুদ্রা আছে। হ্যাঁ, 120টা কি আছে স্যার? টোটাল মুদ্রা আছে। এই 120টা মুদ্রার মধ্যে 25 পয়সার মুদ্রা আছে, আবার 10 পয়সার মুদ্রা আছে। 25 পয়সার মুদ্রা আছে, আবার কয় পয়সার মুদ্রা আছে? 10 পয়সার মুদ্রা আছে। টোটাল মিলে কয় টাকা হয়েছে স্যার? 27 টাকা হয়েছে। টোটাল মিলে কয় টাকা হয়েছে? 27 টাকা হয়েছে। কোন পয়সার মুদ্রার সংখ্যা কত? ঠিক আছে, তাহলে কোন প্রকার মুদ্রার সংখ্যা কত, মানে অর্থাৎ 25 পয়সার মুদ্রা কয়টা আছে আর 10 পয়সার মুদ্রা কয়টা আছে, সেটা আপনাকে বের করতে বলছে। ঠিক আছে, সেটা আপনাকে বের করতে বলছে। কথা কি বুঝাইতে পারলাম? এইটা ছিল আপনার ডাক, এটা ছিল আপনার ডাক। ঠিক আছে, সো চলেন এখন আমরা একটু আলোচনা করি। প্রথমত একটু দূরে নিবেন। হ্যাঁ, প্রথমত কি করবেন? একটু দূরে নিবেন যে দড়ি, দড়ি 25 পয়সার
মুদ্রা সমান সমান এক্সটি। তাহলে আমি মনে করলাম যে এখানে 25 পয়সার মুদ্রা আছে, টোটাল কয়টা? এক্সটা আছে। আচ্ছা, তা সুতরাং দুইটা মিলেই তো স্যার 120টা ছিল নাকি? তাহলে 120টার মধ্যে যদি এক্সটা হয় 25 পয়সার, তাহলে বাকি যে মুদ্রাগুলো আছে মানে 120 থেকে যদি এক্স আপনি বাদ দেন, তাহলে বাকি যে মুদ্রাগুলো থাকবে সেগুলো কয় পয়সার? 10 পয়সার মুদ্রা, তাই না? সেগুলো কয় পয়সার? 10 পয়সার। তাহলে আমরা লিখি 10 পয়সার মুদ্রা, 10 পয়সার। এটার মতো কিন্তু আরেকটা অঙ্ক আছে স্যার, হ্যাঁ, এটার মতো আরেকটা অঙ্ক আপনাদের আছে দেখবেন বইয়ের মধ্যে। তাহলে 120 মাইনাস এক্স টি। এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই। কোশ্চেনটা হচ্ছে, বলেন তো একটা 25 পয়সার মুদ্রা সমান কয় টাকা? একটা 25 পয়সার মুদ্রা সমান কয় টাকা হয় জানেন? এখন একটি 25 পয়সার মুদ্রা সমান সমান 1/4 টাকা, তাই না? কারণ চারটা 25 পয়সার মুদ্রা মিলে 1 টাকা হয়। তাহলে একটা 25 পয়সার মুদ্রা সমান কয় টাকা? 1/4 টাকা না? তাহলে এখানে কয়টা 25 পয়সার মুদ্রা আছে? 1টি আছে, তাই তো? ওকে, সুতরাং এক্সটি 25 পয়সার মুদ্রা সমান কত? x/4 টাকা। আবার একটি 10 পয়সার মুদ্রা সমান সমান 1/10 টাকা। কারণ আমরা সবাই জানি কি বলেন তো, আমরা জানি হচ্ছে 100 পয়সা মিলে হয় 1 টাকা, ঠিক না? তাহলে 10 পয়সার কয়টা মুদ্রা লাগবে 1 টাকা হইতে? 10 পয়সার 10টা মুদ্রা লাগবে, তাই না? তাহলে একটা মুদ্রা মানে কত? একটা মুদ্রা কয় টাকা হয়? 1/10 টাকা হয়। এটাকে আরো উপরে একটা লাইন লিখে সাজায় লিখলে, এটা একটু বড় করে লিখলে আপনারা আশা করি আরো ভালো করে বুঝতে পারতেন। বাট আশা করি এটা সবার জানার কথা যে একটা 10 পয়সার মুদ্রা মানে হচ্ছে 1/10, মানে 10 ভাগের 1 অংশ আর কি। এখন দেখেন তো 10 পয়সার মুদ্রা কয়টা আছে? এই যে 120 মাইনাস এক্স। তাহলে আপনি এখানে লিখবেন যে 120 মাইনাস এক্স টি 10 পয়সার মুদ্রা সমান হচ্ছে 120 মাইনাস এক্স ডিভাইড বাই 10 ব্র্যাকেটে টাকা। আশা করি একটু ক্লিয়ার। এখন এই যে দেখেন 25 পয়সা আর 10 পয়সার মুদ্রা মিলিত হয়ে জানি কয় টাকা হয়েছে স্যার? 27 টাকা হয়েছে, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি না 25 পয়সার মুদ্রা মিলে হয়েছে এত টাকা, আর 10 পয়সার মুদ্রা মিলে হয়েছে এত টাকা। তার মানে এই দুইটা টাকার পরিমাণ যোগ করলে কত হবে স্যার? একত্রে 27 টাকা হবে। তাহলে স্যার সুন্দর করে এখানে একটা শর্ত মতে লিখেন। শর্ত মতে লিখা লিখবেন x/4 প্লাস 120 মাইনাস এক্স ডিভাইড বাই হচ্ছে 10 সমান হচ্ছে 27। বা যদি এখানে লসাগু করেন, লসাগু করলে এক্স এর মান চলে আসবে ক্যালকুলেশনটা করলে, এবং এক্স এর মানটা হবে 25 পয়সার মুদ্রা, তারপরে 120 থেকে বাদ দিবেন, তাহলে হবে কি 10 পয়সার মুদ্রা আপনার চলে আসবে। ঠিক আছে স্যার, আজকে আমাকে একটু অধ্যায়টা জিজ্ঞাসা করেন না, কারণ অধ্যায়ের উপর বেস করে আমি পড়াচ্ছি না আপনাদেরকে। আপনার যেগুলো পরীক্ষার দরকার, যেগুলো আসবে, আমি সেগুলোই করাচ্ছি। ঠিক আছে, সো আপাতত অধ্যায়, কোন অধ্যায়, অমুক অধ্যায়, এগুলো আপাতত স্কিপ করে দেন। এগুলো আপাতত আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, এগুলো আপাতত আমাদের কি নাই, কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এগুলার আপাতত আমাদের কোনো প্রয়োজন নাই। সেখানে আমরা লসাগু করি। লসাগু কত হবে স্যার? 20 হবে লসাগু, তাই তো? তাহলে হবে 5, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 5x প্লাস বাকি হলো 2, তার মানে 240 মাইনাস 2x সমান হচ্ছে 27। বা ক্যালকুলেশন করলে উপরে থাকে কয়টা? 5টা থেকে 2টা বাদ দেন, তাহলে 3টা x থাকে প্লাস 240 আর নিচে হচ্ছে 20 সমান হচ্ছে 27। আর যদি গুণ করেন তাহলে হবে 3x প্লাস 240 সমান হচ্ছে 540। দেখেন বুঝছেন কিনা?
তাহলে এখানে যদি বিয়োগ করেন ওই পাশে নিয়ে যান, তাহলে 540 বিয়োগ 240 কাটাকাটি করলে থাকবে কত? 500টা থেকে 200 বাদ দেন, থাকে কত? 300 থাকে, তাই না? বা 3x সমান হচ্ছে 300, তাহলে 300 দিয়ে 3 দিয়ে কাটা দেন, থাকবে কত? 100। তাহলে x সমান হচ্ছে 100t। তাহলে আপনি এখানে দেখতেই পারলেন যে 25 পয়সার মুদ্রার তো আপনি x ধরছিলেন, তাহলে আপনার এখানে মুদ্রা কয়টা আছে? xt মুদ্রা আছে। কয়টা? xt মুদ্রা আছে আপনার এখানে, হ্যাঁ। তাহলে আমার মুদ্রা আছে কয়টা? xt। xt মতলব x এর মান কত পাইছি? 100। তাহলে 25 পয়সার মুদ্রা হচ্ছে 100টি। ঠিক আছে, সুতরাং 25 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা সমান হচ্ছে 100টি। তাহলে বাদ বাকি আছে কয়টা? টোটাল ছিল 120টা, সেখান থেকে বাদ দেন 100টা বাদ দেন, তাহলে থাকে কয়টা? 20টা থাকে না? তো এই 20টা হচ্ছে 10 পয়সার মুদ্রা। তাহলে আমাদের 25 পয়সার মুদ্রা আছে 100টি, আর 10 পয়সার মুদ্রা কত হবে? 120 থেকে যদি 100 বাদ দেন, থাকে হচ্ছে 20টা। তাহলে আপনার আনসার হলো এই দুইটা, 100 আর এই 20। আশা করি বোঝার কথা বা পারার কথা। কোনো সমস্যা আছে বলেন? আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার, কোনো প্রকার ঝামেলা নাই। ঠিক আছে, যদি না থাকে তাহলে আমরা পরের ম্যাথ গুলাতে চলে যাই। আমরা একটু দ্রুত সলভ করার চেষ্টা করি, কারণ অনেকগুলো ম্যাথ আমাদের করতে হবে। এরপরে বলছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজের অত্রিভুজ হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবং অপর দুইটি বাহুর অন্তর, অন্তর বলতে বিয়োগফল হচ্ছে 3 সেন্টিমিটার। ওই দুইটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আপনার এই অঙ্কটা করতে গেলে প্রথম যে কাজটা করবেন, একটা ত্রিভুজ অঙ্কন করবেন। হ্যাঁ, আপনি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলেন। হ্যাঁ, এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই দেখেন একটা ত্রিভুজ এখানে অঙ্কন করলাম নাকি? আচ্ছা, তা আমরা সকলেই জানি ত্রিভুজটাকে যে নামকরণ করি, এটা ধরেন এ বিন্দু, এটা ধরেন বি বিন্দু, আর এটা হচ্ছে সি। আমরা সকলেই জানি এটা হচ্ছে আমাদের অত্রিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে স্যার আমাদের লম্ব। এখানে দেওয়া আছে অত্রিভুজ হচ্ছে 15, তাহলে আপনি লিখেন অত্রিভুজ সমান হচ্ছে 15 সেন্টিমিটার। আর এই যে দুইটা বাহু, এই দুইটার বাহুর মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা হচ্ছে তাদের অন্তর মানে বিয়োগফল হচ্ছে 3। তাহলে আপনি যদি একটারে কি ধরেন? x ধরেন, তাহলে আরেকটা কি হবে? x প্লাস 3 হবে, তাই না? একটা যদি কি হয় x হয়, তাহলে আরেকটা কি হবে? x প্লাস 3 হবে। তাহলে আমি মনে করলাম এই ভূমিটা হচ্ছে x, তাহলে লম্বটা কত হবে? x প্লাস 3 হবে। কেমনে x প্লাস 3 হবে বুঝছেন? আপনি এটা থেকে এটা বাদ দেন, দেখবেন 3 থাকবে, সেজন্য। তাহলে প্রথমত লিখেন যে মনে করি ত্রিভুজটির ভূমি সমান সমান x সেন্টিমিটার। তা সুতরাং ত্রিভুজটির লম্ব কত হবে? x প্লাস 3 সেন্টিমিটার। তারপরে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি বলেন তো স্যার? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অত্রিভুজ স্কয়ার, তাই তো? এটা তো আমরা সবাই জানি নাকি? যদি জেনে থাকি তাহলে এখানে মানগুলো বসান। লম্বের মান দেওয়া আছে কত স্যার? লম্বের মান দেওয়া আছে আমাদের, এই যে দেখেন লম্ব ধরছিলাম কত? x প্লাস 3, তাহলে এই যে এখানে লিখেন x প্লাস 3, তাহলে এখানে লিখা দেন x প্লাস 3। আপনারা সবাই একটু আমার সাথে সাথে বলবেন, যে সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। লম্ব কত পাইছি? x প্লাস 3 পাইছি, তাহলে x প্লাস 3 হোল স্কয়ার। ভূমিটা কত স্যার? x, তাহলে x স্কয়ার। অত্রিভুজ কত? 15, এই যে 15 প্লাস স্কয়ার। স্যার এখানে একটা সূত্র পড়ে x প্লাস 3 এর মধ্যে, x প্লাস 3 হোল স্কয়ার লিখছি না? x প্লাস 3 হোল স্কয়ারের মধ্যে কি পড়বে? একটা সূত্র পড়বে। কি সূত্রটা পড়বে? a প্লাস b হোল স্কয়ারটা সূত্র পড়বে। তার সূত্রটা লিখা দেন। কি সূত্র হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার সমান হচ্ছে
225, 15 উপর স্কোয়ার করলে 225 আসে। তারপরে এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে হচ্ছে 6 মানে 6x, আর এখানে হচ্ছে 9। তারপরে এখানে একটা তো এক্স আছেই, আর এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 225 মাইনাস হয়ে গেল সমান সমান 0। এখন একটু আমরা ক্যালকুলেশন করি এই জায়গায়, হ্যাঁ। এক্স স্কোয়ার কয়টা হয় স্যার? এক্স স্কোয়ার হয় স্যার আমাদের দুইটা। এ দেখেন, এই যে একটা এক্স স্কোয়ার, এই যে একটা এক্স স্কোয়ার, কয়টা হইলো? দুইটা হইলো। আর এক্স হচ্ছে কয়টা? 6টা। এক্স কয়টা? প্লাস 6x। আর 225 থেকে 9 যদি বাদ দেন 216 থাকে, মাইনাস 216 সমান সমান 0। এখান থেকে 2 দ্বারা ভাগ দেন বা 2 কমন নেন, যাই কিছু করেন কোনো সমস্যা নেই, সবাইকে 2 দ্বারা ভাগ দিয়ে দিই। তাহলে এক্স এখানে ভাগ দিয়ে দিলে 2 দ্বারা হবে শুধু এক্স স্কোয়ার, এখানে হবে 3x, এখানে হবে কত? 108 সমান সমান 0। এখন এই 108 কে কি করতে হবে স্যার? মিডল ফ্যাক্টর করতে হবে, মিডল টার্ম করতে হবে। এখানে 108 কে কেমনে করব স্যার? কত হয় এটা দেখেন, 108 2 দ্বারা ভাগ করেন প্রথমত, 5 4, তারপরে আবার 2 দ্বারা দেন 27, আবার 3 দ্বারা দেন 9, আবার, ঠিক আছে। তাহলে এখানে দেখেন 3 4 12, 12 থেকে 9 বাদ দেন, থাকে কত? 3 থাকে না? থাকে তো। তাহলে এইভাবে একটু ভেঙে নিবেন, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 12x মাইনাস 9x, সরি, হ্যাঁ, মাইনাসের 108 সমান সমান 0। তারপরে এই দুইটা থেকে x কমন নেওয়া যায়, তাহলে হচ্ছে x প্লাস 12, আর এখানে মাইনাস 9 কমন নিলেও x প্লাস 12 থাকবে। তারপরে দুইটা থেকে একটা কমন নেন, x প্লাস 12 আর হচ্ছে x মাইনাস 9 সমান 0। দুইটার গুণফল যদি শূন্য হয়, দুইটার গুণফল যদি শূন্য হয়, বাংলা ক্লাস রেগুলারলি চলতেছে জুমের মাধ্যমে। আপনাদের দিদার স্যার কিন্তু রেগুলারলি জুমের মাধ্যমে ক্লাস নিচ্ছে। সো আপনারা যারা ভর্তিকৃত শিক্ষার্থী আছেন তারা কিন্তু রেগুলারলি জুমে ক্লাস করতে পারতেছেন, হ্যাঁ। আর লাইভের মাধ্যমে বাংলা হয়তো বা খুব শীঘ্রই আমরা শুরু করব। আমরা আগে ম্যাথটা কভার করি, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের বাংলাটা শুরু করব, ঠিক আছে। আচ্ছা, দুইটার গুণফল যদি শূন্য হয় তাহলে তারা আলাদাভাবে শূন্য, দ্যাট মিনস এখানে বলা যায় যে হয় x প্লাস 12 সমান সমান 0, অথবা x মাইনাস 9 সমান 0। তাহলে এখানে x সমান কত পাচ্ছেন? মাইনাসের 12 পাচ্ছেন। আর এখানে x সমান কত পাচ্ছেন? 9 পাচ্ছেন, ঠিক আছে। তাহলে মাইনাসের মানটা গ্রহণযোগ্য নয়, মাইনাসের এই মানটা কি না? গ্রহণযোগ্য না। কেন তো গ্রহণযোগ্য না? কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হইতে পারে না। তাহলে গ্রহণযোগ্য কোনটা? এই যে এটা। তাহলে x কারা ধরছিলেন বলেন তো স্যার? ভূমি। তাহলে ভূমি যদি 9 হয়, অত্রিভুজ লম্ব কত হবে? 9 যোগ 3 মানে 12, তাহলে লম্ব হচ্ছে 12, ঠিক আছে। তাহলে লম্বটা কত হবে? 12 হবে। লম্বটা হবে আপনাদের 12। আশা করি পরেরটা করতে পারবেন, পরে খালি এখানে মান বসাই দিবেন। তাহলে আপনার ভূমিটা হবে কত? 9, আর লম্ব হবে 9 যোগ 3 সমান হচ্ছে 12। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, যদি না থাকে তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আশা করি এই পর্যন্ত কারো কোনো ঝামেলা নাই। স্যার এটা পারবেন কিনা একটু বলেন তো দেখি, এটা পারবেন কিনা? ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু বলেন যে স্যার এখন যে ম্যাথটা দেখাচ্ছি এই ম্যাথটা পারবেন কিনা। এখানে কি বলা আছে যে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল যদি 810 বর্গ সেন্টিমিটার হয় তবে এর উচ্চতা নির্ণয় করে, একদম সহজ একটা কোশ্চেন, হ্যাঁ। একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, মানে উচ্চতা যত এটার দ্বিগুণ, এটার থেকে আরো কত? 6 সেন্টিমিটার বেশি। তাহলে কার সাথে অন্তরস্তর আছে বলেন তো? উচ্চতার সাথে অন্তঃস্তর আছে। কার সাথে অন্তঃস্তর আছে বলেন তো স্যার? উচ্চতার সাথে অন্তঃস্তর আছে। তাহলে যার সাথে আপনার এই অন্তঃস্তরটা আছে, ঠিক আছে, বা বয়সন্য রোজাই বলি, সেটাকে আপনার ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে আপনি ধরে নেন যে ত্রিভুজটির উচ্চতা, দড়ি 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 ত্রিভুজটির
উচ্চতা সমান সমান এক্স সেন্টিমিটার। তো সুতরাং ত্রিভুজটির ভূমি কি বলছে ওই শর্ত অনুযায়ী লেখেন থেকে উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতা ছিল এক্স, এক্স এর দ্বিগুণ মানে 2x। এই যে দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি মানে দ্বিগুণের চাইতেও আরো 6 বেশি, তাহলে আরো 6 বেশি। বেশি বললে কি স্যার যোগ, যদি কম বলতো কি লিখতেন বিয়োগ লিখতেন। তারপরে এই লাইনটা লিখেন, তারা যে লাইনটা লিখছে আপনি এই লাইনটাই লিখেন যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান এত। এখন ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 810 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 810, ঠিক আছে। তারপরে আসেন হাফ ইন্টু ভূমি কত, ভূমি আছে স্যার আমাদের এক্স, সরি এই যে ভূমি হচ্ছে এটা 2x প্লাস 6, ওকে। আচ্ছা আর উচ্চতা কত আছে স্যার, উচ্চতা আছে হচ্ছে আমাদের এক্স সমান হচ্ছে 810, ওকে। স্যার একটা কাজ করি, এখান থেকে 2 কমন নেওয়া যায়, দেখেন এই জায়গাটা থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে 2 যদি আমরা কমন নেই এই জায়গা থেকে, তাহলে 2 কমন নিলে এখানে থাকবে x প্লাস 3 ইন্টু x সমান হচ্ছে 810। এই দিয়ে আর এই দিকে কাটা দেন, ঠিক আছে। তাহলে বাম পাশে কি থাকে দেখেন তো, বাম পাশে আমাদের কি থাকে, থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 3x সমান হচ্ছে 810। এখন এটাকে এই পাশে নিয়ে আসেন, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 810 সমান সমান 0। স্যার এখন এখানে মিডল টার্ম করতে হবে, কি করতে হবে স্যার বলেন তো, মিডল টার্ম করতে হবে। আচ্ছা ফারদিন আমি বলি, আজকের ক্লাসটা আপনারা আপাতত বীজগণিতের উপরে করেন, কারণ আপনাদের প্রশ্নের প্রথম পার্টে হচ্ছে বীজগণিত এবং বীজগণিত থেকে একটা হিউজ নাম্বার থাকে আপনাদের পরীক্ষায়। সো আজকের ক্লাসটা বীজগণিতের উপরে করেন, আমরা বীজগণিতটা কভার করার পরে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এর আলোচনাটা করব, জ্যামিতির আলোচনাটা করব, এবং জ্যামিতি থেকেও হিউজ একটা নাম্বার থাকে, 18 নম্বর থাকে। সো 25, আজকের ক্লাস যদি 25 কমপ্লিট হয়, আবার জ্যামিতির ক্লাস আমাদের 18 কমপ্লিট হবে, দ্যাট মিন্স দেখেন একটা হিউজ নাম্বার পাচ্ছি কিন্তু আমরা, ঠিক আছে। সো আপনার ভালো রেজাল্ট এই দুইটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে। এখন 810কে ভাঙান, কেমনে ভাঙাবেন দেখেন, মিডল টার্ম করার জন্য এইভাবে একটু ভাঙাবেন, আপনারা 2 দ্বারা ভাগ করেন তাহলে 4 হয়, 0 হয় 5, 5 দ্বারা ভাগ করি, হ্যাঁ তাহলে কত হয় 8 1 3 দেন, 3 দ্বারা হচ্ছে 27, আবার 3 দেন 9। এখন একটু যদি ক্যালকুলেশনটা করি তাহলে দেখেন খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করা যায়। 5 দুগুণে 10, 3 10 30 আর 3 9 27, 30 থেকে যদি 27 আপনি বিয়োগ করেন থাকে কত, 3 থাকে, এই যে 3, তাহলে আমরা কি ভাঙাবো 30 আর 27 দিয়ে ভাঙাবো, হ্যাঁ। সো ভাঙান, এক্স স্কোয়ার প্লাস 30x মাইনাস 27x মাইনাস 810 সমান সমান 0। এখান থেকে x কমন নেবেন, তাহলে থাকবে হচ্ছে x প্লাস 30, এখান থেকে মাইনাস 27 কমন নেন, থাকবে x প্লাস 30। তার পরবর্তীতে দুইটা থেকে একটা কমন নেন, x প্লাস 30 আর থাকে কত x মাইনাস 27। তারপরে দুইটা থেকে যে কোনো একটা 0 দেখবেন, 0 লিখবেন, এটা সমান 0 অথবা হচ্ছে x মাইনাস 27 সমান 0। তাহলে এখান থেকে x সমান পাবেন হচ্ছে 27, এখান থেকে x পাবেন হচ্ছে কত মাইনাস 30। এই মাইনাস 30টা গ্রান্টেড না, গ্রান্টেড কোনটা এইটা, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হইতে পারে না। তাহলে x কারা ধরছিলেন, x কারা ধরছিলেন উচ্চতা, তাহলে উচ্চতা কোনটা গ্রান্টেড, এই যে এটা গ্রান্টেড। উচ্চতার মান কত পাইলেন 27 পাইলেন, উচ্চতার মানটা হচ্ছে কত 27 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা আদিবা ইসলাম, আমারও জ্যামিতিতে সমস্যা, একটু বীজগণিত মোটামুটি পারি, ঠিক আছে আদিবা, ইনশাল্লাহ সামনের ক্লাসে চোখ রাখবেন, আমরা সামনের ক্লাসে তাহলে আপনাদের যেহেতু সবারই প্রবলেম জ্যামিতির উপরে, ইনশাল্লাহ জ্যামিতির উপরে আমরা একটা ক্লাস নিব, ঠিক আছে, এটা আমি আগেই বলে দিয়েছি।
দেখেন আমরা সবসময় আপনাদের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। সো আপনারা আপনাদের যেটাই প্রবলেম হবে ইনশাআল্লাহ আমরা সেটার উপরে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। ওকে? আশা করি এটা পারার কথা। তাহলে আমাদের উচ্চতা কত পেয়ে গেলাম স্যার? ওই যে x এর মান কত পাইছি? 27। তার মানে উচ্চতা হচ্ছে 27। শেষ অঙ্ক এটা। তারপরে স্যার এই বয়সের অঙ্কগুলা পারি না পারি না বলেন তো? আমরা কি এই বয়সের অঙ্কগুলা পারি না পারি না? কোনটা? কি বলছে ডাকের মধ্যে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত। এটাই দেখেন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত। এটা অনুপাত সমানুপাত থেকে এই প্রশ্নটা আসছে। মেবি 11 অধ্যায়ের দিকে আপনাদের এই কোশ্চেনটা থাকার কথা, হ্যাঁ? বর্তমান বয়স অনুপাত হচ্ছে কত? 7.7/2। 5 বছর পর তাদের বয়স অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়সটা কত? আপনি প্রথমত এই কথাটা লিখবেন যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সমান হচ্ছে এত। এটা লিখে নেবেন, ঠিক আছে? তাহলে এই কথাটা লিখেন যে দেওয়া আছে, হ্যাঁ? কি আছে? দেয়া আছে পিতা ও পুত্রের বয়সের বর্তমান বয়সের অনুপাত। বর্তমান বয়সের অনুপাত 7:2। 7:2। ঠিক আছে? আচ্ছা, তারপরে পরের লাইনটা লিখবেন যে দড়ি অনুপাতের সাধারণ রাশি সমান সমান হচ্ছে x। দড়ি অনুপাতের সাধারণ রাশি সমান কত? x। এখন এই অনুপাতের সাধারণ রাশি বলতে যেটা দ্বারা আপনি অনুপাতকে গুণ করতে পারেন, যোগ করতে পারেন, বিয়োগ করতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। সাধারণ মানে কি? কমন, যেটা দ্বারা সবার সাথে গুণ করা যায়। তাহলে এখন আপনি লিখতে পারেন যে সুতরাং পিতার বর্তমান বয়স, বর্তমান বয়স সমান হচ্ছে, দেখেন এখানে অনুপাতটা কত আছে? 7। তাহলে 7-এর সাথে x গুণ করেন, কত হবে? 7x বছর। সেম ভাবে পুত্রের বর্তমান বয়স কত? তার অনুপাত কত আছে? 2। 2 এর সাথে x গুণ করেন, কত হবে? 2x। তাহলে 2x বছর। এখন পরবর্তীতে বলছে যে 5 বছর পরে, কয় বছর কথা বলছে? 5 বছর পর। তাহলে 5 বছর পরে যদি হয় তাহলে তাদের বয়স তো প্রত্যেকেরই 5 করে বাড়বে। এখন আপনার যদি 10 থাকে 5 বছর পরে কত হবে? অবভিয়াসলি 15 হবে, তাই না? তো সেম লজিক। তাহলে এখন আপনি লিখেন 5 বছর পর, 5 বছর পর পিতার বয়স, পিতার বয়স সমান হচ্ছে 7x প্লাস 5 বছর। ঠিক আছে? সেম ভাবে 5 বছর পর পুত্রের বয়স, তাহলে তার বর্তমান ছিল কত? 2x। এটার সাথে আরো 5 যোগ হবে, এত বছর, হ্যাঁ? এখন পরে এখানে দেখেন নিচে একটা লাইন লিখছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এত হবে। 5 বছর পরে তাদের বয়স কত পাইছেন? 7x প্লাস 5 পাইছেন আর 2x প্লাস 5 পাইছেন। তাহলে এই দুইটার অনুপাতিত হচ্ছে স্যার এটা, নাকি? তাহলে এখন আপনি একটু শর্ত দিয়ে এই কথাটা লিখে দেন যে শর্ত মতে 7x প্লাস 5 ইস টু বা রেশিও 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 8:3। এখন অনুপাত মানেই হচ্ছে কি স্যার? একটা ভগ্নাংশ। অনুপাত মানে কি? একটা ভগ্নাংশ। প্রথমটা যাবে লবে, দ্বিতীয়টা যাবে কোথায়? হরে। ঠিক আছে? অনুপাত মানেই হচ্ছে একটা ভগ্নাংশ। তো এখানে লেখা যায় এরকম ভাবে যে 7x প্লাস 5 ডিভাইডেড বাই 2x প্লাস 5 সমান হচ্ছে 8/3। এখন এখানে আর আর গুণ করলে আপনি x এর একটা মান পাবেন। ঠিক আছে? আর আর গুণ করে ক্যালকুলেশন করে ফেললেই। সো দেখেন কেমনে করি। গুণ করতেছি আমরা। 3 × 7 = 21, 3 × 5 = 15। আর এই পাশে দেখেন কত হয়? 8 × 2 = 16,
আর 5 আর 8 হচ্ছে 40। এটা একটু বুঝছি। এখন এক্স গুলো এক পাশে, সংখ্যাগুলো এক পাশে, তাহলে এখানে লেখা যায় 21x মাইনাস হচ্ছে 16x সমান হচ্ছে 40 মাইনাস 15। সো এখানে হয় 5x আর এখানে হয় কত 25। তাহলে 5 5 কাটা দেন, x এর মান আসে কত 5। x এর মানটা কত পাইছেন স্যার? 5 পাইছেন। এই 5টা খালি এই যে এনে বসায় দেন, এই যে এই জায়গায় বর্তমান বয়সটা আছে না স্যার, এই বর্তমান বয়সের জায়গায় খালি 5 বসায় দেন, এই যে এই লাইনটুকুর মধ্যে, এই যে এইটুকুর মধ্যে 5 বসায় দেন। সো এখানে বসান 7 ইন্টু 5, তাহলে 5 সাথে কত 35, আর এখানে কত হয় 5 দুগুণে 10। তাহলে তাদের বর্তমান বয়স একজনের ছিল 35, আরেকজনের হবে কত স্যার 10। ঠিক আছে, একজনের হবে 35, আরেকজনের কত 10, অর্থাৎ পিতার হচ্ছে 35, পুত্র হচ্ছে 10। হ্যাঁ স্যার আদিবা, কোনো সমস্যা নেই, অঙ্কের অনেক নিয়ম আছে। একটা অঙ্ক অনেক নিয়মে করা যায়। আপনি চাইলে এটা দুই চলক দিয়ে করতে পারতেন, যে পিতার বয়স এক্স পুত্রের বয়স ওয়াই, এইভাবে ধরে করা যাইতো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এভাবে না করে আমরা যেহেতু অনুপাতের কথা বলছে, অনুপাতের সাধারণ রাশি ধরে আপনি যদি করেন, এটা আপনার জন্য সবচেয়ে সহজ হবে এবং ছোট করে করা যাবে। ঠিক আছে, দেখা গেল অন্য যে নিয়মের কথা আপনি বলতেছেন, ওই নিয়মে করতে গেলে আপনার একটু সময় বেশি লাগতে পারে, তাই না? তো সেই জন্য যত শর্ট করে করা যায় এবং যেটা সবচেয়ে ভালো হয়, আমরা সেই নিয়মে করার চেষ্টা করব। তারপরে স্যার এটা করাবো না, কারণ এটি একটু আগে আমরা একই নিয়মের অঙ্ক মাত্র করে আসছি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত স্যার? 70। 7 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল কত? 5:2। 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে? পারবো না স্যার এটা, যে তোর অনুপাতের মাত্র একটা ম্যাথ আমরা করে আসি। ঠিক একই ক্যাটাগরির ম্যাথ কিন্তু স্যার এইটা, ঠিক একই ক্যাটাগরির ম্যাথ কি স্যার এইটা, তাই না? প্রথমত এই অনুপাতটা লিখবেন যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 5:2। তাহলে 7 বছর আগে তাদের বয়সটা বের করবেন। ঠিক আছে, 7 বছর আগে অনুপাতের সাধারণ সেটা এক্স ধরবেন, তাহলে 7 বছর আগে একজনের বয়স হবে 5x, আরেকজনের হবে কত 2x। এটা হচ্ছে 7 বছর আগে। ওকে, এটা 7 বছর আগে যেহেতু, তাহলে এখন আপনি কি করেন স্যার? বর্তমান বয়সটা বের করেন। বর্তমানে আমি জাস্ট একটু দেখাই দিই। তাহলে বর্তমানে কি হবে? 7 যোগ হবে, তাহলে বর্তমানে পিতার বয়স হবে 5x + 7, আর ইয়ারটা হবে কত? পুত্রটা হবে 2x + 7। এখন তাদের দেখেন, এটা কিন্তু বর্তমান বয়স পাইছেন, এটা কোন বয়স পাইছেন স্যার? বর্তমান বয়স পাইছেন আপনি। এখন তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? 70। তার মানে এই দুটার যোগফল হচ্ছে 70। তাহলে আপনি লিখা দেন যে 5x + 7 + 2x + 7 = 70। এখানে ক্যালকুলেশন করেন, 7x প্লাস হচ্ছে কত 14 সমান হচ্ছে 70। তাহলে এখানে পাবেন আপনি 7x সমান হচ্ছে আমাদের 56 আসবে, x পাবেন হচ্ছে 8। x এর মান কত পাবেন? 8 পাবেন। ঠিক আছে, তাহলে 8 যদি এখানে বসায় দেন, তাদের বর্তমানে যে বর্তমান বয়সের জায়গায় এখানে 8 বসান। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা 8 বসাই, তাহলে 5 আর 40 আর যোগ 7 মানে 47 বছর হবে পিতা, আর পুত্রের হবে কত? 8 দুগুণে 16, 16 আর 7 মানে 23। ঠিক আছে, তাহলে বর্তমানে একজনের হবে 47 আর একজন হচ্ছে 23। পরে বলছে 5 বছর পরে তাদের অনুপাত কত? তাহলে 5 বছর পরে ইনার বয়স কত হবে? বর্তমানে যে 47 হয়, 5 বছর পরে ইনার বয়স হবে কত? 47 যোগ 5 মানে হচ্ছে কত? 52। আর ইনার হবে কত? 28 বছর। তাহলে এরপর অনুপাত লিখেন, অনুপাত 52 অনুপাত হচ্ছে 28। কত দ্বারা ভাগ যায়? কত দ্বারা ভাগ যায় স্যার? 4 দ্বারা মনে হয় ভাগ যায়, তাই না? 4 তেরং হচ্ছে 52, 4 7 28, তাহলে 13:7। এটাই আনসার। ওকে নীরব, অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে আমি তারপরে দেখাই দিলাম কিছু স্যার পারবো। ওকে, তো যতটুকু পারেন সমস্যা না, আমি তারপর একটু মানে আপনারা সাজাই নিয়েন। অঙ্কের এ টু জেড ক্যালকুলেশন কিন্তু আমি করে দিয়েছি কেমনে করবেন। প্রথমত অনুপাতটা লিখবেন, অনুপাতের সাধারণ রাশি কত এটা ধরবেন, সাধারণ রাশি ধরে তারপর সেখান থেকে 7 বছর আগের বয়সটা বের করবেন, তারপরে বর্তমান বের করবেন। ঠিক আছে, তারপরে এই যে শর্ত সাজাবেন, যে শর্ত মতো এটা সমান 70, এই দুটোর যোগফল সমান 70, সেখান থেকে x এর মান আসবে, তারপর বর্তমান বয়সটা বের করবেন, তারপর এটার সাথে 5 যোগ করে 5 বছর পরের বয়সটা বের করে জাস্ট অনুপাত বের করে দিবেন। দ্যাটস এনাফ। স্যার এইটা কে কে পারি?
বলি তো, অনুপাতের আরেকটা ম্যাথ, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের পরীক্ষায় এরকম অনুপাতের ম্যাথ একটা আপনি পাবেন, এটা 100% গ্যারান্টি। ঠিক আছে, এরকমের ম্যাথ আপনার পরীক্ষায় আসবেই, অনুপাতের এই যে এই ম্যাথ গুলা, টাকা ভাগ করে দাও, অত অনুপাতে ভাগ করে দাও, এরকম একটা কোশ্চেন আপনাদের পরীক্ষায় থাকে। ঠিক আছে, বলেন পারবেন? আর যদি না পারেন চলেন আমরা সলভ করে ফেলি এটা। এটাও একই নিয়মের অঙ্কই। প্রথমত লিখবেন যে দড়ি অনুপাতের সাধারণ রাশি, অনুপাতের সাধারণ রাশি সমান হচ্ছে এক্স, এটা ধরে নিলাম। তারপরে প্রথম ব্যক্তির অংশ, প্রথম ব্যক্তির অংশ বা প্রথম ব্যক্তি পাবে, তার অনুপাত কত আছে স্যার? এই যে 1/2 মানে হাফ, তাহলে হাফ অফ এক্স সমান হচ্ছে x/2 টাকা। এটা হচ্ছে প্রথম ব্যক্তির অংশ। ঠিক সেম ভাবে দ্বিতীয় ব্যক্তির অংশ বের করেন, কত হবে? 1/3 এক্স, এটাকে লেখা যায় x/3 টাকা। তারপরে 3 নম্বর ব্যক্তি, তৃতীয় ব্যক্তি পাবে, তাহলে 1/9 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে x/9 টাকা। ঠিক না? এই 5100 টাকার মধ্যে প্রথম ব্যক্তি পাবে এতটুকু, দ্বিতীয় ব্যক্তি এত, আর তৃতীয় ব্যক্তি এত। তার মানে এই তিনটা তারা যে পাবে, এই তাদের টাকার টোটাল যোগফলটাই হচ্ছে স্যার 5100, তাই না? এই তাদের টাকার টোটাল যোগফলটাই কত? 5100, কারণ আপনি 5100 টাকাকে তাদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। তাহলে লিখবেন শর্ত মতে, ওকে। তারপর একটু ক্যালকুলেশন করে দেন, এইখানে একটু ক্যালকুলেশনটা করেন। লসাগু তো আসে স্যার, লসাগু আসে 18, 18 হয় লসাগু, তাহলে এখানে হবে 9x, এখানে হবে 6x, এখানে হবে 2x, 5100। তারপর উপরে থাকে কত? 9 6 15 2 17, তার মানে 17x ডিভাইড বাই 18 সমান আছে 5100। দেখেন, কাটাকাটি করে দেন। যেমন এই যে 17, 17 দিয়ে কাটলে 51 রে কাটলে কত হয়? এখানে 300 হয়। তাহলে এখন x সমান কত হচ্ছে স্যার? 3 এর রং কত? 54 না? x এর মান আমরা কত পাইছি? 5400 পাইছি না? x এর মান আমরা কত পাইলাম? 5400 পাইলাম। এখন এই x এর মানগুলা জাস্ট খালি স্যার আপনি যে এখানে বসাই দিন, এই যে এখানে বসাবেন, এখানে বসাবেন, এখানে বসাবেন, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা ব্যক্তির টাকার অ্যামাউন্ট পেয়ে যাবেন। ওকে, সো এক্স এর মানটা আমরা বসাই দিই এখন। সো এখন প্রথম ব্যক্তি পাবে কত পাইতো স্যার? এক্স পাইতো, তাই তো? তার মানে 5400/2, 5400 দুই দ্বারা ভাগ করলে কত হয়? 2700। তাহলে প্রথম ব্যক্তি পাবে হচ্ছে 2700 টাকা। তারপর আসেন দ্বিতীয় ব্যক্তি, তারটা কত ছিল? x/3 ছিল, তাহলে এখানে আপনি x/3 লিখেন। x/3 বলতে আমরা বুঝি 5400 ভাগ হচ্ছে 3, তাহলে কত হয় স্যার? 3/18। তাহলে দ্বিতীয় ব্যক্তি 1800, আর 3 নম্বর ব্যক্তি, এখানে x এর মান লিখেন, তাহলে 3 নম্বর ব্যক্তি কত পাবে? তৃতীয় ব্যক্তি পাবে 5400 ভাগ হচ্ছে 9, মানে হচ্ছে 600 টাকা পাবে। তো এইটা আর এই দুইটা, এই হচ্ছে আপনার আনসার। আচ্ছা রমেশ ভাই, অসংখ্য ধন্যবাদ। আদিবা ইসলাম, পারবো না। আমি তো করে দিলাম, তাই না? আমি তো করে দিয়েছি, দেখেন আপনাদের এখন কোনো ঝামেলা আছে কিনা। এই অনুপাতের যত অঙ্ক পাবেন, আপনি অনুপাতের যত অঙ্ক পাবেন, অনুপাতটা যদি দেখেন, আপনি প্রথম কাজ হবে সেই অনুপাতের সাধারণ রাশি ধরে নেবেন, এক্স ধরে নেবেন। তারপরে এই প্রথম অনুপাতের সাথে যদি এক্স গুণ দেন, তাহলে সেটা হবে প্রথম ব্যক্তির অংশ। এটার সাথে এক্স গুণ দিলে সেটা হবে কি? দ্বিতীয় ব্যক্তির অংশ। এটার সাথে এক্স গুণ দিলে হবে কি? তৃতীয় ব্যক্তির অংশ। এই দেখেন, তিনটা ব্যক্তির অংশ আপনি পেয়ে গেছেন। তারপরে এই তিনটার যোগফলই তো কত স্যার? এই যে 5100 টাকা। সেখান থেকে এক্স এর একটা মান পাবেন আপনি। তারপরে এক্স এর মানগুলো বসাই দিবেন, প্রত্যেকের আলাদা আলাদা অংশ চলে আসবে, মানে প্রত্যেকে কয় টাকা করে পাবে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে
এই অঙ্কটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এই ধরনের অঙ্ক অনুপাত থেকে আমাদের পরীক্ষা আসে। এটা বইয়ে নাই কেন? আচ্ছা, সবগুলো অঙ্ক যে বইয়ে পাবেন বিষয়টা এরকম না, দু একটা অঙ্ক তো বানায় দিতে পারে, তাই না? সো মনে করেন যে অঙ্কটা বানানো ছিল, সো আমি তো আগেই বলে দিয়েছি যে আপনাদের পরীক্ষায় যেগুলো আসবে আমি সেটাই করাচ্ছি। দয়া করে বইয়ে আছে, অধ্যায়ে আছে, অমুক অধ্যায় তমুক অধ্যায়, এই কোয়েশ্চেন গুলো আপাতত স্টপ থাকুক, কারণ আমাদের পরীক্ষায় যেগুলো আসবে আমরা সেগুলো ইনশাল্লাহ সলভ করাবো, তাই না? আমাদের পরীক্ষায় যেগুলো আসবে আমরা সেগুলো ইনশাল্লাহ সলভ করবো আপনাদেরকে। দেখেন এটা পারবেন কিনা। আচ্ছা, এখানে যে মেয়েটা বলছে যে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি একত্রে 171 রান করছে। সাকিব ও মুশফিকুর এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত হচ্ছে 3:2। ঠিক আছে, কে কত রান করেছে, অর্থাৎ টোটাল যে তারা 171 করলো, এর মধ্যে কে কত করেছে। এখানে এটাকে আমাদেরকে সমানুপাতিক বানাইতে হবে, মানে অনুপাতটাকে সমান বানাইতে হবে। দুটো অনুপাত দেওয়া তো সেই জন্য। তাহলে প্রথমত একটু লিখে নেই ভাবে, দেওয়া আছে প্রথমে কার কার অনুপাত দেওয়া আছে দেখেন, সাকিব ও মুশফিক। তাহলে আপনি লিখেন সাকিব অনুপাত মুশফিক। এদের অনুপাতও কিন্তু স্যার এখানে টোটাল সবার অনুপাতই কিন্তু 3:2। তাহলে সাকিব আর মুশফিক এটার অনুপাত কত? 3:2। ঠিক আছে, এরপরে আবার দেখেন মুশফিকুর ও মাশরাফি, তারপর লিখেন মুশফিকুর অনুপাত মাশরাফি কত? 3:2। তার অনুপাত গুলাকে প্রথমত এবার একটু লিখে নিবেন। ঠিক আছে, এরপরে সমান বানাবেন। দেখেন এইখানে আপনি যদি প্রথম অনুপাতটার দিকে তাকান, এইখানে মুশফিকের পোর্শনটা কত আছে? 2। এইখানে মুশফিকের পোর্শনটা কত আছে? 3। তাহলে দুই জায়গার যে অনুপাতটা পাচ্ছেন আপনি, এখানে মানটা ভিন্ন ভিন্ন না? সো এই দুই জায়গায় মুশফিকের ভ্যালুটাকে সমান বানাইতে হবে। কেমনে সমান বানাবেন? তো এটার ওয়েটা হচ্ছে এই যে এখানে দুই নিচের লাইনে মুশফিকের যে পোর্শনটা আছে বা মুশফিকের যে অনুপাতটা আছে, এটা দ্বারা উপরের দুইটারে গুণ করবেন। তাহলে এখানে পোর্শন আছে কত? মুশফিকের পোর্শনটা কত? 3 আছে। 3 দ্বারা দুইটারে গুণ করেন, তাহলে 3 3 কত হবে? 9 অনুপাত 3 দুগুণে 6। তারপর আবার এই উপরটা দ্বারা আবার গুণ করবেন, তাহলে উপরের পোর্শন কত ছিল? 2 অনুপাত ছিল। তাহলে এই 2 দ্বারা এই টোটালটারে গুণ করেন, তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6, 2 দুগুণে 4। এখন দেখেন এই যে এটাও মুশফিক এটাও মুশফিক, দেখেন মুশফিকের অনুপাত কিন্তু সমান। তাহলে এখন আপনি তিনটাকে একসাথে লিখতে পারবেন। সেরকম আলাদা আলাদা অনুপাত দেওয়া থাকলে সেটাকে একত্রে লেখার এটা হচ্ছে একটা ওয়ে। তাহলে এখন লিখবেন, তো সুতরাং সাকিব অনুপাত মুশফিকুর অনুপাত মাশরাফি সমান হচ্ছে 9:6:4। এখন স্যার পরবর্তীতে ওই যে আমাদের যে চিরচেনা ফর্মুলা স্যার, সেইটা অনুপাতের সাধারণ রাশি যোগ এটা বের করে ফেলবেন। তা সুতরাং এখন লিখবেন দড়ি অনুপাতের সাধারণ রাশি সমান হচ্ছে এক্স। এটা ধরে নিলাম যে দড়ি অনুপাতের সাধারণ রাশি সমান হচ্ছে এক্স। আরাফাত তারপর আমি করে দিই, সমস্যা নেই। দেখেন একটু, দড়ি অনুপাতের সাধারণ রাশি সমান কত? এক্স। তাহলে এখন লিখবেন যে সাকিব রান করেছে, সাকিব রান করেছে। তো সাকিবের অনুপাত কত আছে স্যার? 9। তাহলে 9 এর সাথে এক্সট্রা গুণ দিবেন, তাহলে 9x রান। সেম ভাবে মুশফিক
রান করেছে, তার অনুপাতটা কত 6, তাহলে 6 এর সাথে x গুণ দেন, 6x রান। ঠিক সেম ভাবে মাশরাফির রানটাও বের করে ফেলেন। তাহলে মাশরাফি করেছে মাশরাফির অনুপাত কত 4, তাহলে 4x রান। ওকে, এরপরে স্যার টোটাল কত ছিল 171, তার মানে এই তিনটার যোগফল, এই যে এই তিনটার যোগফল কত 171। তাহলে এখন লিখেন শর্ত মতে 9x যোগ 6x যোগ 4x সমান হচ্ছে 171, বা 9 6 15 15 4 19, তার মানে 19x সমান 171, বা x ইজ ইকুয়াল টু 171 ভাগ হচ্ছে 19 সমান হচ্ছে 9। তাহলে x এর মান কত পেয়ে গেলেন স্যার বলেন তো? 9 পেয়ে গেলেন। এখন x এর মানগুলো স্যার এখানে বসাই দেন, এই যে এখানে বসাবেন, এখানে বসাবেন, তাইলে আপনার প্রত্যেকের রানটা কিন্তু চলে আসবে। তা সুতরাং সাকিবের রানটা আমরা বের করি। সাকিব করেছে কত 9 ইন্টু 9 সমান হচ্ছে 81 রান। ঠিক সেম ভাবে মুশফিক করেছে কত 6 ইন্টু 9 6 নং 54, আর হচ্ছে মাশরাফি 4 নং 36। সো আপনার হচ্ছে এই হচ্ছে আনসার। ঠিক আছে, পারবেন কিনা বলেন? পারবো পারবো, ঠিক আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আশা করি এগুলো সহজ অঙ্ক তো পারার কথা। সেই হচ্ছে অঙ্ক, আশা করি আমরা সবাই পারবো। যদি পারি তাহলে তো গ্রেট, তাই না? তারপরে আমাদের দেখেন আরো কতগুলো অঙ্ক রয়েছে, হ্যাঁ? আমাদের কিন্তু আরো অনেকগুলো অঙ্ক রয়েছে, 1 2 3 4 5 6, আরো 6টা ম্যাথ রয়েছে। ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে আরো 6টা ম্যাথ সলভ করব। স্যার সংখ্যার এই অঙ্কটা পারি কিনা বলেন তো, আরাফাত বা যারা আছেন, সংখ্যার এই অঙ্কগুলো আমরা পারি কিনা? দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর হচ্ছে 4। সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তার এবং মূল সংখ্যাটির যোগফল হচ্ছে 110। সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি কত হবে সেটা আপনাকে বের করতে বলছি। ওকে, সো দেখেন এটা আমরা কেমনে সলভ করি। প্রথমত এভাবে লিখবেন যে দড়ি, দেখেন যে কোনো কি বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। সাপোজ মনে করেন আমি এখানে লিখলাম 75 লিখলাম, তো এটা তো দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তাই না? তো এখানে এই 5 কিন্তু হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্ক, আর 7 হচ্ছে স্যার আমাদের দশক স্থানীয় অঙ্ক। সংখ্যা লেখার একটা বেসিক ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে দেখেন আপনি 75 কেমনে লিখছেন, কেমনে লিখছেন এই 75টা, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ হয়, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হয়, তারপরে এই দুটো যোগ করা লাগে, এইভাবে মূলত একটা সংখ্যা গঠিত হয়। এটা যে কোনো সংখ্যা। এর পরের ঘরটা কি স্যার শতক, শতকের সাথে সবসময় রাখবেন যে 100 গুণ হয়। ঠিক আছে, তো এইটাই কিন্তু আমরা যে স্থানীয় মানের মধ্যে পড়েছিলাম, একক দশক শতক পড়েছি না? তো একক স্থানীয় অঙ্কের সাথে সবসময় কিন্তু 1 গুণ দিবেন, আর দশক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ দিতে হয় 10, শতক স্থানীয় অঙ্কের সাথে 100 গুণ দিবেন, হাজার স্থানীয় অঙ্কের সাথে 1000 গুণ দিতে হয়। এইভাবে তো মূলত আমরা সংখ্যা লিখি, মানে ওই অঙ্কের ভ্যালুটা হচ্ছে 1000, তাই তো? তাহলে এখানে এবার আমরা একটু লিখবো যে দড়ি, দড়ি একক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে x। ঠিক আছে, তো সুতরাং দশক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে, দেখেন একটা সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর, অন্তর মানে কি বিয়োগফল, তাহলে অন্তর বলছে কত 4, তাহলে অপর সংখ্যাটা কত হবে x প্লাস 4 হবে। তার মানে একটা যদি x হয় তাহলে অপরটা কত হবে x প্লাস 4 হবে। ঠিক আছে, কারণ এই দুইটা বিয়োগ করলে যাতে 4 আসে আমাদের, সেই চিন্তাটা করে আমাদের লিখতে হবে। তাহলে সুতরাং সংখ্যাটি
সংখ্যা লেখার ফর্মুলা কি ছিল স্যার? দশকের সাথে 10 গুণ, দশকের সাথে 10 গুণ। তাহলে দশক শ্রেণীর কোনটা স্যার? এইটা, এটার সাথে আপনি 10 গুণ দিবেন, এক্স প্লাস, তারপরে একক শ্রেণীটা কি দিবেন? যোগ দিবেন। তাহলে কত হইলো? 10 এক্স 4 10 40 প্লাস এক্স, তার মানে কত হচ্ছে? 11 এক্স প্লাস 40। ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যা। এটা কি স্যার? আপনার সংখ্যা। এখন আপনাদের আরেকটা বিষয় এখানে লাগবে, যে স্থান পরিবর্তন করলে কত হয় সেটা আপনাকে বের করা লাগবে। অর্থাৎ সংখ্যাগুলো যদি স্থান পরিবর্তন করে, কেন স্যার এটা ভুল করেন কেন? এটা তো একদম সোজা, এটা দুই ভাবে করা যায়। এটা দুই চলক দিয়েও করা যায়, এক্স ওয়াই দিয়েও করা যায়, ঠিক আছে, আবার এক চলক দিয়েও করা যায়, ঠিক আছে। সো সমস্যা নেই, আপনি যেভাবে পারেন এইভাবে করবেন। এই যে সংখ্যাটা বের করলাম, এরপরে দেখেন আরেকটা বলছে যে সংখ্যাটির স্থান বিনিময় করলে, তো এই স্থান বিনিময় কথার মানে কি? স্থান বিনিময় কথার মানে হচ্ছে এই দশকটারে এককের ঘরে পাঠাবেন আর এককটারে দশকের ঘরে নিয়ে আসবেন। যদি এরকম করেন আর কি, তাহলে আহ স্থান বিনিময়গত সংখ্যা পাবেন। তাহলে অঙ্ক 2, স্থান বিনিময় করলে, অঙ্ক 2 স্থান বিনিময় করলে, স্থান বিনিময় করলে স্থান বিনিময়কৃত সংখ্যা, স্থান বিনিময়কৃত সংখ্যা সমান সমান, এখানে বিনিময় করে ফেলেন। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আপনার 10x প্লাস, দেখেন এটার এই জায়গায় নিচ্ছে, অর্থাৎ 10 এর সাথে x আসবে আর এটা আলাদা চলে যাবে। তাহলে কি হচ্ছে? 10x প্লাস x প্লাস 4, সেই ক্ষেত্রে 11x প্লাস 4। এই যে পাইছি। আচ্ছা, যেহেতু পাইছি স্যার, এখন আমরা কি করব? এখানে একটা শর্ত লিখছে যে সংখ্যা দ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার এবং মূল সংখ্যাটির যোগফল হচ্ছে 110। অর্থাৎ দুইটার যোগফল কত স্যার? 110। তার মানে এইটা আর এইটা, এটা হচ্ছে মূল সংখ্যা, এটা হচ্ছে স্থান বিনিময়কৃত সংখ্যা। এই দুইটার যোগফল, মানে এই দুইটা যোগ করলে যোগফল কত হবে? 110 হবে। একটা শর্ত লিখে ফেলেন যে শর্ত মতে, শর্ত মতে কত স্যার? 11x প্লাস 40 প্লাস 11x প্লাস 4 সমান 110, বা 11 আর 11 মিলে হচ্ছে 22, মানে 22x প্লাস হচ্ছে 44 সমান 110। তারপরে এখান থেকে 22x সমান হচ্ছে 110 মাইনাস 44, দেখেন কত থাকে? মেবি 66 থাকবে, তাই না? তাহলে 22 দ্বারা 66 মধ্যে যায় 3 বার, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। আপনি x এর মান পেয়ে গেছেন, ঠিক আছে। x এর মানটা যেহেতু পেয়ে গেছেন, এখন আপনি এই যে সংখ্যাটি লেখা আছে না, এই জায়গায় x এর মানটা বসায় দেন। এই জায়গায় x এর মানটা বসায় দেন, যেহেতু সংখ্যাটা নির্ণয় করতে বলছে। সুতরাং সংখ্যাটি কত ছিল? 11x প্লাস 40 ছিল। সো 11 ইন্টু x এর মান হচ্ছে 3, কত হয় স্যার? 3 11 33 যোগ 40, তার মানে কত হচ্ছে? 73, 73। এই হচ্ছে আনসার। ওকে, এই হচ্ছে আনসার। পারবেন কিনা বলেন? আশা করি পারার কথা। হ্যাঁ, আশা করি এটা পারার কথা, সহজ আছে। আর আমাদের সুপার শাসনটি কিন্তু অ্যাভেলেবল আছে, এবং সুপার শাসনের মধ্যে যে ম্যাথ গুলো আছে আমরা সেই ম্যাথ গুলো আরো শর্ট করে দেওয়া। সো সেই সুপার শাসন পড়ে আপনি অল্প সময়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। আর সেই সুপার সাজেশনটা, মানে আমাদের যে সুপার সাজেশন, সেটা যদি আপনি কমনের কথা বলেন তাহলে আমরা বলবো সেখান থেকে শতভাগ প্রশ্ন আপনার পরীক্ষা কমন পড়বে। সো এই অল্প সময়, যেহেতু 20 তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু, সো বুঝতে পারতেছেন যে খুব একটা সময় কিন্তু আপনার হাতে নেই। আজকে মেবি 14 তারিখ, তাই তো আর 6 দিন আছে, এক সপ্তাহের কম সময়। সে অল্প সময় খুব ভালো একটা প্রিপারেশন যদি নিতে চান, সেক্ষেত্রে আমাদের সাজেশনটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে, ঠিক আছে। আর এই সাজেশনটা পেতে গেলে অবশ্যই আমাদের কোর্স এনরোল হতে হবে। আপনি কোর্স এনরোলমেন্ট করে আপনাদের সাজেশন, আমাদের সাজেশনটা একদম ফ্রিতে নিতে পারেন, যেটা খুবই ছোট এবং যেখান থেকে শতভাগ প্রশ্ন আপনার পরীক্ষা কমন পড়বে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। আপনারা সকলে জানেন যে আপনাদের এখন হচ্ছে ডিপ্লোমা এডমিশন টেস্ট হয়ে থাকে সরকারি পলিটেকনিকগুলোতে ভর্তির ক্ষেত্রে। সো আমরা কিন্তু আমাদের যে প্ল্যাটফর্মটা পপুলার এডুকেয়ার, এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা
ডিপ্লোমা এডমিশন সবসময় নেই, বিগত বছর আমাদের এখান থেকে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে। সো এবার আমরা একটা আশা রাখতেছি, আমাদের হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট এবারও কিন্তু চান্স হবে বিভিন্ন পলিটেকনিকে। সো আশা করি আপনারা আমাদের সেই প্রোগ্রামে যুক্ত হবেন। আর এখন থেকে যদি যুক্ত হন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার প্রস্তুতিটাকে আরো এক ধাপ এগিয়ে নিতে পারবেন। একই সাথে আপনার এই এসএসসি পরীক্ষা পরবর্তীতে আবার কিন্তু আপনার সেই যে ডিপ্লোমা এডুকেশন টেস্ট, সো এই দুইটার একটা কম্বিনেশন কিন্তু আপনি আমাদের মধ্যে পেয়ে যাবেন। ওকে, সো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সেইভাবেই গড়ে তুলতেছি। এগুলো করানো লাগবে স্যার, এগুলো করানো লাগবে। মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। 5 বছর পরে মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স কত? এগুলো একদম সোজা, এগুলা ছোট ক্লাসের পড়াশোনা, কি বলেন? পড়াইতে হবে এটা। মাতার বর্তমান বয়স কত? তাহলে এখানে বলছে যে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার, তাহলে আপনি প্রথমত দুই কন্যার বয়স ধরে নিলেন এক্স, ঠিক আছে? তাহলে আমরা মনে করি যে দুই কন্যার বয়সটা কত? এক্স। আমি ধরে নিলাম যে দুই কন্যার বয়সটা কত স্যার? এক্স। তাহলে মাতার বয়স কত হবে? 4x। তাহলে এখন দেখেন 5 বছর পরে মাতার বয়স, 5 বছর পরে মাতার বয়সটা কত হবে? 4x+5। আর দুই কন্যার বয়স কত হবে? x+10। কেন স্যার? কারণ দুইজন যেহেতু সেই জন্য। একজনের 5 বলে আরেকজনের 5 পারবে না, দুজন মিলে পারবে কত? 10। আচ্ছা, পারবেন বলছেন। ওকে ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আমি একটু দেখাচ্ছি আর কি। তারপরে দেখেন এই যে দুটো পরে কি বলছে, যে 5 বছর পরে মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির কি হবে? দ্বিগুণ হবে। অর্থাৎ আপনি এখান থেকে লিখতে পারেন যে 4x+5 = 2 × x+10। তারপরে ক্যালকুলেশন করে এখান থেকে x এর মান পেয়ে যাবেন। 4x+5 হচ্ছে 2x+20। তারপরে এখানে আসবে 2x হচ্ছে 15। ঠিক আছে, x সমান হচ্ছে 7.5, অর্থাৎ 15 বয়সগুলা। ঠিক আছে, তারপরে মাতার বর্তমান বয়স কত? আপনি এক্স এর ভ্যালুটা এখানে বসায় দেন, মাতার বর্তমান বয়সটা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে দেখেন যদি, আচ্ছা এই ধরনের অঙ্ক পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আমি এখানে দুইটা ম্যাথ করাবো, এই হচ্ছে একটা ম্যাথ, আরেকটা ম্যাথ আছে এরকমের, সেটা পরে দেখাচ্ছি আমি। সেই ছিল একটা ম্যাথ, হ্যাঁ। এই সমানুপাতিক থেকে আমাদের এই একটা ম্যাথ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই প্রশ্ন পরীক্ষা আসে। কি বলছে স্যার? দেখেন a:b = b:c। আমরা ক্রমিক সমানুপাতিক এই নামটা হয়তো শুনেছি সবাই, যে ক্রমিক সমানুপাতিক বলতে আসলে কি বোঝায়। সাপোজ ধরো মনে করেন এ বি সি এই তিনটা কি আছে? সমানুপাতিক আছে। তাহলে যদি এরকম ক্রমিক সমানুপাতিক থাকে তাহলে তাদেরকে আমরা কি লিখতে পারি? a:b = b:c এরকম লিখতে পারি, এটাকে বলে ক্রমিক সমানুপাতিক, হ্যাঁ। সেটা থেকে এখানে যদি আপনি কি করেন, আহ অনুপাতকে ভগ্নাংশ করে লিখেন, তাহলে a/b সমান হচ্ছে b/c এরকম লেখা যায় না? আর আর যদি গুণন করেন তাহলে কি আসে? b² সমান ac। সো ক্রমিক সমানুপাতিক যদি বলে তাহলে আপনি এই কথাটা লিখতে পারবেন যে b² সমান হচ্ছে কি? ac। ক্রমিক সমানুপাতিক যদি বলে তাহলে আপনি এই কথাটা লিখতে পারবেন যে b² সমান সমান হচ্ছে ac। ঠিক আছে, এই কথাটা লেখা যায়। তাহলে এটা একটু লিখে নেবেন যে b² সমান হচ্ছে ac। এটা আশা করি বুঝতে পারছেন। এখান থেকে লিখবেন যে a:b সমান হচ্ছে b:c, বা a ডিভাইডেড বাই b সমান সমান b/c। সুতরাং কি পাই আমরা? b² সমান পাই হচ্ছে s। এখন তারপরে এই লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই, যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে এটা লিখেন। লেফট হ্যান্ড সাইড a² b² c² ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। গুণ করে ব্র্যাকেটটা তুলে দেন, অর্থাৎ বাইরে যেটা আছে এটা তারা সবাইকে গুণ করে দেন। তো সবাইকে যদি গুণ করি কি আসবে স্যার? a² b² c² বাই a³ প্লাস
এই যে সবাইকে গুণ করলাম আমরা, হ্যাঁ, গুণ করে ব্র্যাকেটটা তুলে দিলাম। এখন দেখবেন কাটাকাটি করা যায় কিনা। যদি কাটাকাটি করা যায় আপনারা কাটাকাটি করে দিবেন। এই যে কি কাটা যায় দেখেন, এ কিউব কাটা যাচ্ছে এই যে এখানে প্রথমত, এ দেখেন এ স্কয়ার, আর এ কিউব কাটলে নিচে একটা এ থাকবে, এখানে বি আর বি কিউব কাটলে এখানে একটা বি থাকবে, আর এখানে হচ্ছে সি আর এটা কাটা দিলে নিচে একটা সি থাকবে। ওকে, তাহলে এখন পরবর্তীতে কি লেখা যাচ্ছে, এরকম থাকবে বি স্কয়ার সি স্কয়ার বাই এ প্লাস এ স্কয়ার সি স্কয়ার বাই বি, তারপরে এখানে হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার বাই সি। এটা মান বসায় দেন। বি স্কয়ার মান জানি কি স্যার বলেন তো? এই যে বি স্কয়ার, এটার মান কত? এই যে বি স্কয়ার মান কত স্যার? এসি না? বি স্কয়ার মান কত? এসি। তাহলে এই যে বি স্কয়ার মান লিখেন এসি ইন্টু সি স্কয়ার বাই এ। এখানে একটা কাজ করেন, এসি কে একসাথে লিখে হোল স্কয়ার দেন বাই বি, এখানে বি স্কয়ার মান বসায় দেন। তাহলে এ আর এ কাটা দিলেন, তাহলে এখানে থাকতেছে হচ্ছে সি কিউব। এখানে দেখেন যদি আপনি এসি সমান কত, এই যে এসি সমান হচ্ছে বি স্কয়ার, বসাই দিলেন এই যে বি স্কয়ার, এর উপরে দেখেন একটা স্কয়ার আছে, সি আর সি কাটা দেন, এখানে থাকবে এ কিউব, তারপরে সি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই বি প্লাস এ কিউব, এখানে কাটাকাটি করলে বি কিউব থাকবে। সো সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব। এটাকে সাজাই লিখলেন একটু, সাজাই লেখা যায় এ কিউব বি কিউব সি কিউব সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই তো প্রমাণটা, আশা করি পারা যাবে, তাই না? আশা করি পারা যাবে। খুবই সহজ একটা ম্যাথ, এইরকমের একটা ম্যাথ আপনাদের পরীক্ষায় আসবে, সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। পরেগুলো দেখি। স্যার এগুলো সমাধান আশা করি পারার কথা। হ্যাঁ, সমাধানগুলো আমি একটু দেখাই দিই। সমাধান তো এগুলো পারবেন নাকি? এগুলো হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান, এক চলক বিশিষ্ট। হ্যাঁ, অর্থাৎ এগুলোর ক্ষেত্রে চলক কয়টা থাকে? একটা থাকে। এক চলক বিশিষ্ট, এগুলো হচ্ছে চলক। সেই এক চলক বিশিষ্ট যে চলকগুলো আছে এগুলোর সমাধান আশা করি আপনারা পারবেন নাকি? পারবেন না? এক চলক বিশিষ্ট যে সমীকরণগুলো আছে আশা করি এটা আপনারা সমাধান করতে পারবেন। এটা আশা করি পারার কথা বা আপনারা পারবেন, তাই তো? এগুলো অঙ্কের ক্ষেত্রে আমি একটু বলে দিই জাস্ট। যেমন এখানে কত আছে স্যার? আমাদের 25 আছে না? এটাকে ভেঙে লিখবেন। হ্যাঁ, এখানে লিখবেন 10, অর্থাৎ যদি ভেঙে লিখেন আর কি এইভাবে, এখানে লিখবেন 10 যোগ 15 ডিভাইডেড বাই 5x প্লাস 4। তারপরে সাইড চেঞ্জ করবেন, একটার এই পাশে আনবেন, একটার ওই পাশে নিয়ে যাবেন, নিয়ে ক্যালকুলেশন করলে এক্স এর মান চলে আসবে। আর এখানে যেমন এ প্লাস বি আছে এটাকে একটু আলাদা করে লিখবেন, এ ডিভাইডেড বাই এক্স মাইনাস বি প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি, এবার লিখে সাইড চেঞ্জ করে যদি ক্যালকুলেশন করেন পারবেন। আশা করি সব পারার কথা। ওকে, পারবো স্যার, যদি পারেন দ্যাটস গুড। বাট এইগুলো পরীক্ষার মধ্যে আমাদের আসে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান। তারপরে স্যার এই যে ধারার যে অঙ্কগুলো, স্যার ধারার অঙ্কগুলো পারি কেন একটু বলেন তো? আমি ধারার একটা ম্যাথ করাই দিই, বলেন ধারার অঙ্কগুলো পারবেন কিনা? আমি কোনটা করাবো? ধারার যে ম্যাথ আছে এখানে, এখানে দুইটা ম্যাথ পাচ্ছেন আপনারা ধারার, ঠিক আছে? এটা কিন্তু মাঝখানে লিখতে হবে, ধারাটির কোন পথ সমান হচ্ছে 392। অর্থাৎ এই যে যে ধারাটা দেখতে পাচ্ছেন এই ধারাটার কোন পথ হবে 392। আর এখানে বলছে 9+7+5, অর্থাৎ এরকম একটা ধারা চলতেছে। ধারাটির n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। সো কোনটা করে দিব? প্রথমটা সহজ, তাই না? এটা জাস্ট লিখবেন যে মনে করি n তম পদ সমান হচ্ছে এত, তারপরে এর মান হচ্ছে 8, d এর মান হবে 11 বিয়োগ 8 মানে 3 থাকে। সো ক্যালকুলেশন করলে n এর মান চলে আসবে। সো একদম সোজা।
আচ্ছা, দাঁড়ান ম্যাথ সব থেকে সহজ। ওকে, তাহলে আমি আশা করি এটা পারবেন। আমি এটা করাই দিই, হ্যাঁ আপনাদেরকে এইটা একটু করাই দিই, একটু দেখেন জাস্ট। এখানে কি বলছে, 9 + 7 + 5 এরকম একটা দ্বারা, এই দ্বারাটির n সংখ্যক পদের যোগফল হচ্ছে -144। ঠিক আছে, একটু পেজ আছে আর কি এটাতে। তাহলে আমরা সকলে জানি এটা হচ্ছে দ্বারার প্রথম পদ, মানে এর ভ্যালু হচ্ছে স্যার এই যেটা 9। আর সাধারণ অন্তর যেটা, হ্যাঁ সাধারণ অন্তর প্রথম পদ এর সমান হচ্ছে আমাদের 9। আর সাধারণ অন্তর ডি সমান হচ্ছে আমাদের 7 - 9। এই দেখেন, অন্তর বের করার সিস্টেম হচ্ছে পরের পদ থেকে আগের পদ বিয়োগ করবেন, পরের পদটা থেকে আগের পদ বিয়োগ করবেন। এই যে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। আবার যদি এটা থেকে এটা বিয়োগ করেন তাহলে কিন্তু ভুল হবে, পরের পদ থেকে আগের পদ বিয়োগ করা লাগে। তাহলে -2 আসবে। তাহলে এর মান পাইছেন, ডির মানও পাইছেন। এখন এই কথাটা লিখেন যে n সংখ্যক পদের যোগফল সমান হচ্ছে এটা। এই কথাটা লিখে আপনার অঙ্কটা শুরু করেন। তাহলে লিখেন এইভাবে যে n সংখ্যক পদের যোগফল সমান -144। এখন n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি বের করার সূত্রটা কি? n/2 2a প্লাস n-1 ইন্টু d সমান হচ্ছে কত? -144। ঠিক আছে, -144। পরবর্তীতে n/2 2 ইন্টু এর মান হচ্ছে 9 প্লাস n-1 ইন্টু d, d হচ্ছে কত স্যার? -2, -144 বা n/2, এখানে হচ্ছে 9 দুগুণে 18 প্লাস মাইনাসে -2n। ঠিক আছে, আর মাইনাস মাইনাসে +2। ওকে, আশা করি এটুকু বুঝতে পারতেছেন। পরে কি কাজ করবেন? পরের কাজটা হচ্ছে স্যার n/2, দেখেন যোগ বিয়োগ করলে কত থাকে? 18 আর 2 মিলে হচ্ছে 20, 20 বিয়োগ 2n সমান হচ্ছে -144। এটা কাজ করা যায়, কি কাজ করা যায় স্যার? এখান থেকে 2টা কমন নেওয়া যায়, 2 কমন নিলে 10 বিয়োগ n, 2 দিয়ে কাটা দিলেন তাহলে থাকবে কত? n, গুণ করে দেন। তাহলে এখানে থাকে 10n - n স্কয়ার। ঠিক আছে, এটাই পাশে নিয়ে আসেন, তাহলে +144 সমান সমান 0। তারপরে ক্যালকুলেশন করেন, এখানে ক্যালকুলেশন বা মিডল ফ্যাক্টর করেন, মান পেয়ে যাবেন। ঠিক আছে, সো যদি একটু সাজাই লিখি, -n স্কয়ার প্লাস এর 10n প্লাস 144 সমান সমান 0। মাইনাসটা যদি কমন নেওয়া যায়, 10 স্কয়ার মাইনাস এর 10n মাইনাস 144 সমান 0। ঠিক ইকুয়েশনটা কি হয় দেখেন তো, বা n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 সমান হচ্ছে 0। স্যার এখন হচ্ছে আপনি মিডল টার্ম করবেন, 144 কে 2 দ্বারা ভাগ করেন 72, আবার 2 দ্বারা ভাগ করেন 36, আবার 2 দ্বারা ভাগ করেন 18। ঠিক আছে, তাহলে দেখেন 18 আর 8 তাহলে তো হয়ে যায়। 18 থেকে 8 বাদ দেন, থাকবে কত? 10 থাকবে না? তাহলে এই মিডল টার্মটা করে ফেলেন, যে n স্কয়ার মাইনাস 18n প্লাস এর 10n, সরি প্লাস এর 8n মাইনাস 144 সমান সমান 0। সো n কমন নিলে থাকবে n মাইনাস 18, আর এখানে যদি 8 কমন নেন তাহলে থাকবে n মাইনাস 18। দুইটা থেকে একটা কমন নেন, তারপরে n প্লাস 8 সমান সমান 0। তাহলে n মাইনাস 18 সমান সমান 0, অথবা n প্লাস 8 সমান সমান 0। এখানে n সমান কত আসে? 18 আসে, আর এখানে পান n ইজ ইকুয়াল টু -8। এটা গ্রান্টেড না, হ্যাঁ এটা গ্রান্টেড, সো এটাই आंसर। যেটা গ্রান্টেড হবে সেটাই আপনার आंसर। ওকে, সেই হচ্ছে অঙ্কটা। আশা করি
আচ্ছা, দুইটাই পারবো, ওকে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যদি পারেন সেটা সবচেয়ে বেটার। অঙ্ক পারতে হবে, কোনো কথা নেই, অঙ্ক আমাদের পারতে হবে, কারণ বীজগণিত থেকে সবচেয়ে বেশি মার্কস কোশ্চেন আমাদের আসে। এরপরে অপনয়ন আর গুণন কে কে পারি বলেন তো? অপনয়ন লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ। অপনয়ন আর গুণন কে কে পারি বলেন? অপনয়ন পদ্ধতি পারি কিনা আর গুণন পদ্ধতি পারি কিনা, আমি কি দুইটাই দেখাই দিব নাকি একটা দেখাই দিলে হবে? একটু বলেন তো স্যার। অপনয়ন মানে হচ্ছে যে কোনো একটা ব্যানিশ করতে হবে, যে কোনো একটা কি করতে হবে স্যার? ব্যানিশ করতে হবে, যে কোনো একটা ব্যানিশ করতে হবে। অপনয়ন মানে হচ্ছে যে কোনো একটা ব্যানিশ করতে হবে। হয়তো আপনি এক্স ব্যানিশ করবেন, নয়তো বা কি করবেন স্যার, ওয়াইটাকে ব্যানিশ করবেন। ব্যানিশ করে অন্য একটা চলকের মান বের করবেন, মানে একটা চলক উদাও করে দিতে হবে যোগ বিয়োগ করে। এটা হচ্ছে অপনয়ন। আর গুণন হচ্ছে একটা সূত্র, সেই সূত্রের সাহায্যে ম্যাথটা করলে হয়ে যাবে। ঠিক আছে, সেই সূত্রের সাহায্যে ম্যাথটা করলে হয়ে যাবে। আচ্ছা, পারবো বলছে। আচ্ছা, আমি এটা সূত্রটা লিখে দেই। এটা সূত্রটা হচ্ছে এরকম, দেখেন, এক্স ডিভাইডেড বাই বি1 সি2 মাইনাস বি2 সি1 ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই সি1 এ2 মাইনাস সি2 a1 is equal to 1 divided by a1 b2 minus a2 b1। এটা স্যার সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। আপনি জাস্ট এই সমীকরণটুকুর মধ্যে, এই যে সমীকরণ যে দুইটা দেওয়া আছে, এই সমীকরণের মধ্যে x এর সহগটা হচ্ছে a1, y এর সহগটা হচ্ছে b1, আর যে ধ্রুবক পদটা আছে সেটা হচ্ছে c1। ঠিক সেম ভাবে এটা হচ্ছে a2, এটা হচ্ছে b2, আর এটা হচ্ছে c2। এই সমীকরণটা ওয়ানটাকে এই পাশে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, ওয়ানটাকে এই পাশে আনতে হবে, তারপরে লিখবেন আর কি। তারপরে এই যে a1 b1 c1 এর যে মানগুলো আছে এখানে বসাই দিয়া ক্যালকুলেশন করে ফেলবেন, x আর y এর মান চলে আসবে। ঠিক আছে, আচ্ছা পারবো, ওকে। সো এটা একদম সোজা, জাস্ট খালি সূত্র বসাইলেই হচ্ছে। যেমন এখানে a1 এর মান আপনি কি বসাবেন? 6 বসাবেন। b1 এর মান কত? -1। c1 কত হবে? -1 হবে। ঠিক সেম ভাবে a2 কত? 3, b2 হচ্ছে 2, আর c2 হবে -13, অর্থাৎ 13টা এই পাশে আনলে কিন্তু -13 হবে। ঠিক আছে, বসাই দিলেই আপনি তারপরে এইটুক সমান একবার এটা লিখবেন, আবার y সমান এইটুক লিখবেন, দেখবেন x আর y এর মান চলে আসে। আর অপোনেন্ট কেমনে করবেন স্যার? যদি মনে করেন যে স্যার আপনি y বাদ দিবেন, তাহলে এখানে কি করবেন? এই যে 3 আছে না, 3 দ্বারা এই নিচের সমীকরণটারে গুণ দিবেন। আর এখানে যে 5 আছে, এই 5 দ্বারা উপরের সমীকরণটারে গুণ দিবেন। তাহলে 5 দ্বারা যদি উপরটারে গুণ দিই কত হয় বলেন তো স্যার? এখানে করে দেই, দেখেন, 5 7 35 x মাইনাস 3 5 15, 3 5 15 y সমান সমান, আর এখানে কত হবে? 5 3 5 15 155। এখন 3 দ্বারা গুণ দেন, 3 নং 27 মাইনাস 3 5 15 y, তারপরে 3 দ্বারা গুণ দেন, কত হয় স্যার? 123 মেবি। ঠিক আছে, এখন বিয়োগ যদি করেন চিহ্নের পরিবর্তন হয়, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা হবে মাইনাস। তাহলে এটা মাইনাসের 15 এটা প্লাসের 15 কাইট। আর এখানে 35 থেকে যদি 27 আপনি বাদ দেন, থাকে কয়টা? 8টা না? তাহলে এখানে x থাকবে হচ্ছে 8টা, 8x সমান সমান, এখানে যোগ বিয়োগ করেন। এখানে যদি 55 থেকে 23 বাদ দেন, দেখেন কত থাকে স্যার? 32 থাকে মেবি। ঠিক আছে, তারপরে এই যে 8 আর 32 কাটা দেন, থাকে কত স্যার? তার মানে x এর মান আপনি কত পাইছেন? 4 পাইছেন। এখন এই x এর মানটা আপনি যে কোনো একটা সমীকরণ বসাই দিলেই y এর মানটা চলে আসবে। ঠিক আছে, যে কোনো একটা সমীকরণ বসাই দিলেই y এর মান চলে আসবে। সো এটা হচ্ছে আপনার অপনয়ন। তাহলে দেখেন, আমাদের সুপার সাজেশনের মধ্যে বীজগণিত পার্টটা থেকে যা ছিল আমরা আজকের ক্লাসে কিন্তু এ টু জেড সমাধান করেছি। যা ছিল আমাদের, আমরা আজকের ক্লাসে অনেকগুলো অঙ্ক করেছি, এবং এই অঙ্কগুলা কোন একজন শিক্ষার্থী যদি করে, একদম গ্যারান্টি সহকারে বলা যায় যে তার পরীক্ষায় 100% প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। এর বাহিরে বীজগণিত পার্টে অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম। আমরা সমাধান থেকে যে ম্যাথগুলা করলাম, দ্বারা থেকে যে ম্যাথগুলা করলাম, সমানুপাত অনুপাত থেকে যে ম্যাথগুলা করলাম, এই ম্যাথগুলা করলে তার পরীক্ষায় 100% কমন পড়বে। আপনাদের এক চলক বিশিষ্ট সমীকরণ, দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা, দ্বারা, অনুপাত সমানুপাত, এইখান থেকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন চলে আসে।
আর বীজগণিতে একটা হিউজ নাম্বার আছে। আশা করি আজকের ক্লাসটা যারা মনোযোগ সহকারে করেছেন তাদের এই যে 25 নম্বর আমাদের পরীক্ষার, এটা কিন্তু হাতে চলে আসছে। সো আমাদের প্রত্যেকটা ম্যাথে আমাদের সুপার শাসন থেকে নেওয়া, সো বুঝতেই পারতেছেন খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা ম্যাথ খুব সুন্দর করে বাসার মধ্যে নোট করবেন, এবং নোট করে গুছায় রাখবেন যাতে পরীক্ষার আগে আপনার পরিশ্রমটা কম হয়। ঠিক আছে? সো এই হচ্ছে স্ট্র্যাটেজি, এবং এইভাবে পড়াশোনা যদি করি আশা করি আমরা পরীক্ষার মধ্যে ভালো করতে পারবো। সো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হতে যাচ্ছে। আর ক্লাসটা শেষ হওয়ার আগে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যাদের স্বপ্ন বড়, যাদের ভালো কিছু করার ইচ্ছা আছে, তাদের অবশ্যই পরিশ্রম করতে হয়, এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম ছাড়া আপনি আপনার স্বপ্ন কখনোই পূরণ করতে পারবেন না, এবং স্বপ্নের শেষে আপনি মানে আপনার যে একদম যে স্বপ্ন যে পূরণ স্বপ্ন পূরণ কখনোই করতে পারবেন না পরিশ্রম ছাড়া। ঠিক আছে? সো পরিশ্রম আপনাকে করতে হবে, এবং এই যে সাজেশনটা যদি ফলো করেন তাহলে পরিশ্রমটা অনেকাংশই কমে যাবে। আর এই মুহূর্তে আমাদের কিন্তু একটা অফার চলতেছে, যে অফার আপনি যুক্ত হইলে আপনার সুপার সদস্যটা একদম ফ্রিতে পেয়ে যাবেন যদি কোর্সে এনরোলমেন্ট করেন। আর আপনাদের সামনে যেহেতু ডিপ্লোমা অ্যাডমিশন টেস্ট দিতে হবে, সো আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা সেভাবে প্রস্তুত করে যাচ্ছি। সো আপনারা যদি এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান তাহলে আপনার এই যে ডিপ্লোমাতে পড়ার একটা স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু অনেকাংশে বাস্তব হওয়া সম্ভব। ঠিক আছে? সো এই ছিল আজকের আলোচনা। আশা করি যারা আমার সাথে ছিলেন তারা সবাই খুব ভালো করে এই ক্লাসটা এনজয় করেছেন। সো আজকের মতো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই ক্লাসটা শেষ করতে যাচ্ছি, এবং সর্বশেষ আবার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।